আমি এসব আমি পারবো না, প্লিজ, এটা সম্ভব না। কেন এমন করছেন? আমাকে ছেড়ে দিন, আমার ভীষণ ভয় করছে। কেন বেবি? আমি তো তোমাকে ব্যথা দিতে চাচ্ছি না। আমি শুধু তোমাকে আমার করে নিতে চাচ্ছি। এই কথা বলে বুকের সাথে চেপে ধরে মেঘাকে। মেঘা কি বলবে বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর তখনই বর্ষণ মেঘার হাত চেপে ধরে বলতে থাকে, আজ, এখন আমি তোমাকে বিয়ে করব। চলো কাজী অফিসে। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, যাকে ছাড়া আমি এক মুহূর্ত নিঃশ্বাস নিতে পারি না, যার একটা মেসেজ না আসলে আমার দম বন্ধ হয়ে যায়, তাকে ছাড়া আমার চলবে না। তাকে আমার চাই মানে চাই। ফ্ল্যাশব্যাক। বড় ভাই আর ভাবির সংসারে বড় আদরে বেড়ে ওঠা মেঘা। তার বাবা মা মারা যায় তখন তার বয়স 10 বছর। ভাই ভাবির সংসারে কোনো সন্তান না থাকে মেঘাকেই তারা সন্তানের মতো মানুষ করেছে। দেখতে বেশ সুন্দরী, পড়াশোনায় ভালো, এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী। মেঘা শুয়ে শুয়ে রেডিও FM শুনছিল। ওইখানে শো যিনি করছিলেন উনি হচ্ছেন RJ বর্ষণ। ওয়াও, আর যে বর্ষণের কণ্ঠটা তো বেশ মিষ্টি। যে কেউ তার কণ্ঠের প্রেমে পড়ে যাবে। এমন সময় মেঘার ভাবি মেধাকে ডাকতে ডাকতে রুমের কাছে চলে আসে। মেঘা, মেঘা, কটা বাজে? বলি আজকে কি তোর ভার্সিটি নাই, যাবি না নাকি? এই মেয়েকে নিয়ে আর পারা গেল না। ভাবির শব্দ শুনে লাফতে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকে পড়ে মেঘা। ওর ভাবি এসে দেখে ওয়াশরুমে পানি পড়ার শব্দ হচ্ছে। উনি তখন মেঘাকে বলে ওঠে, পাজি মেয়ে, আমি জানি তুমি আমার শব্দ পেয়ে এক্ষুনি ওয়াশরুমে গিয়েছো, তো খুব তাড়াতাড়ি বের হও আর একবারে রেডি হয়ে নিচে টেবিলে আসো, তোমার ভাইয়া অপেক্ষা করছে। বিছানায় শুয়ে আছে বর্ষণ, চোখে ঘুম চলে গেছে সেই কখন, তারপরেও চোখ বন্ধ করে শুয়ে আছে। তখনই ঘরে প্রবেশ করে নিমা চৌধুরী, মানে বর্ষণের মা। বর্ষণ, বর্ষণ, বাবা ঘুম ভাঙলো তোর? উঠে জানা, অনেক বেলা হলো তো। উফ মা, আর একটু ঘুমাতে দাও না। এখন উঠতে ইচ্ছে করছে না। কেন, রাতে শো করেছিস, ঘুমাসনি রাতে? মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোর এই শোটা তো আর করতে হবে না। তুই বড় আমাদের বিজনেসম্যান সামলা, আর আমি তোর জন্য একটা লাল টুকটুকে বউ খুঁজছি। এবার আমি তোকে বিয়ে দিয়ে ছাড়বো। একা একা আমার আর ভালো লাগে না, আমার একজন সঙ্গী চাই। মায়ের কথা শুনে এক লাফে বিছানার উপরে উঠে বসে আর মায়ের গলা জড়িয়ে বলতে থাকে, মা, আমি এখন বিয়ে করব না। আমি এখনো তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। পাগল ছেলে, বয়স তো আর বসে থাকে না। তোর সাথে প্রায় সবাই তো বিয়ে করে ফেলেছে। এবার আমি তোর একটা মিষ্টি ও নিয়ে আসবো। এনাকে আমার কাছে আমার মেয়ের মতো হয়ে থাকবে। মেঘা তার বারান্দার বেলকনিতে দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎ তার মোবাইলের মেসেজের শব্দ হয়। মেঘা মোবাইলের দিকে তাকিয়ে চমকে ওঠে। তার মোবাইলে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, সেটা অন্য আর কেউ না, আর যে বর্ষণের। আমি কি ঠিক দেখছি? মিস্টার বর্ষণ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এটা কি করে সম্ভব? যাই হোক, পাঠিয়েছে যখন একসেপ্ট করেই ফেলি। কথা বলে মেঘা ঘরে চলে আসে। মোবাইলে মেসেজ আসে, হ্যালো, কি করছেন? ভালো আছেন আপনি? কি বসে আছি, আর হ্যাঁ ভালো আছি, তবে এখন আর নেই। কেন কেন? এখন আপনি ভালো নেই কেন? কি এমন হলো যে আপনার ভালো থাকাটা খারাপ করে দিল? এই যে চেনা নেই, জানা নেই, পরিচয় নেই, অথচ মেসেজ আসছে আমি ভালো আছি নাকি আমি কি করছি, এটা অপরিচিত লোক যদি এভাবে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, তখন কেউ কি বা ভালো থাকে? ও আচ্ছা, এই কথা। তো ঠিক আছে, আমরা এখন পরিচিত হই। তাহলে তো আর সমস্যা নাই। আচ্ছা, আপনি কি আবৃত্তি করতে খুব পছন্দ করেন? এমন সময় ঘরে প্রবেশ করে মেঘ আর ভাবি। আর ভাবিকে দেখে মেঘা মোবাইলটা বালিশের নিচে রেখে দেয়। মেঘু সোনা পাখি, কি করছো তুমি? তোমার ভাইয়া ফোন দিয়েছিল, হয়তো কালকের মধ্যেই চলে আসতে পারে। আমি একটু আমাদের বাসায় যাব, তুমিও চলো আমার সাথে। ভাবি, তুমি কি আজ ওই বাড়িতে রাতে থাকবে?
কিছু জরুরি কাজ আছে, তাই আজ রাতে থাকতে হবে। আসবো কাল বিকেলে। এর মধ্যে যদি তোর ভাইয়া ফোন দেয় তাহলে সকাল সকাল চলে আসবো। মেঘার খুব ঘনিষ্ঠ বান্ধবী জুলি। ওরা দুজন সেই ছোটবেলা থেকে একসাথে একটি স্কুলে পড়ে এসেছে আর দুজন একই ভার্সিটিতে ভর্তি হয়েছে, তাই ওদের ঘনিষ্ঠতাও অনেক বেশি। ক্লাসে চুপচাপ অন্যমনস্ক হয়ে বসেছিল মেঘা। অমনি জুলির নজর যায় মেঘার দিকে, তখনই সে বলে ওঠে, এই যে মেঘুরানি, কি খবর আপনার? দেন কোন দিকে? আরে এই মেঘা, তোর কি হয়েছে বলতো? এমন অন্যমনস্ক হয়ে আছিস কেন? ওই কিছু না তো, বল কি বলছিলি, আমি তোর কথা শুনতে পাইনি। এই তুই ছিলি কোন দুনিয়াতে বলতো? তোকে এইভাবে কখনো দেখিনি চুপচাপ থাকতে। আমি এই দুনিয়াতেই ছিলাম, তো কিছু একটা ভাবছিলাম। ভাবনা? আর তুই? আমাদের মেঘুরানি আজকাল ভাবনায় ডুবে থাকে। বিষয়টা সাংঘাতিক কিছু অবশ্যই, যে কিনা আমাদের মহারানীকেও ভাবনায় ফেলে দিয়েছে। এই কথার সাথে সাথেই ওদের ঘন্টা পড়ে যায়। দুজনেই ক্লাস থেকে বের হয়ে মাঠ পেরিয়ে গেটের কাছে চলে আসে, আর গেটের কাছে দেখা যায় ওদের ভার্সিটির বড় ভাই আকাশের সাথে। আকাশ মনে মনে মেঘাকে খুবই পছন্দ করে, কিন্তু মেঘা তাকে মোটেও পছন্দ করে না, সবসময় এড়িয়ে চলে। দুর্ভাগ্যবশত তার সামনে পড়ে যায় বারবার। আরে মেঘা, তুমি কেমন আছো? কাল তোমাকে ক্যাম্পাসে দেখতে পেলাম না। তোমার কি শরীর খারাপ নাকি? আকাশ ভাইয়া, আপনি এক লাইন বেশি কেন বলছেন? মেঘা কখন বললো ওর শরীর খারাপ ছিল? ওকে দেখে কি তাই মনে হচ্ছে? আমি তো তোমাকে কিছু বলিনি, তাহলে তুমি এভাবে করে বলছো কেন? যাকে আমি কিছু বলেছি সে তো কিছু বলছে না। এরই মধ্যে মেঘার গাড়ি চলে আসে। মেঘা ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। মেঘা চলে যেতেই আকাশ জুলির উদ্দেশ্যে বলে ওঠে, জুলি, তুমি একটা বড্ড পাজিমি। সবসময় তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন? দেখেন আকাশ ভাই, আমি মোটেই পাজি মেয়ে নই। এই কথা বলে মুখ বাগিয়ে জলি চলে যায়, আর আকাশ হাও হয়ে তাকিয়ে থাকে। সকালবেলায় শুয়ে আছে মেঘা, অমনি তার মোবাইলে আবার মেসেজ আসে। গুড মর্নিং বেবি। যদিও এখনও চোখ থেকে ঘুম সরে নাই, এর মধ্যেই আপনাকে চা বানিয়ে দিলাম। এখন আপনি চায়ে চিনি কম খান না বেশি খান, আই ডু নট নো। এখন যেরকম তা হয়েছে খেয়ে নিন, পরবর্তীতে বলবেন চিনি কম দিব না বেশি। শুভ সকাল বেবি। ঘুমু ঘুমু চোখে মেসেজটার দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলে, আর ভাবতে থাকে এই লোকটাকে ঘুমিয়ে ঘুমিয়ে চা বানিয়ে দিচ্ছে। আজব তো। পাল্টা উত্তর লিখলো, আমি তো চায়ে খুব কম চিনি খাই, আর যে বর্ষণ সকাল সকাল ঘুমের মধ্যে আমাকে চা বানিয়ে দিচ্ছেন, ব্যাপারটা অদ্ভুত না? মেসেজের উত্তর শুনে ওই পাশ থেকে বর্ষণ বলে ওঠে, এইবার আমার হিসাব মিলেছে। যেহেতু আপনি চায়ে চিনি কম খান এবং সকাল সকাল ঘুম থেকে ওঠেন এবং আপনার এফবিতেও কোনো ছবি দেয়া নাই, তাই আই গেস আপনি দেখতে অনেক সুন্দর, আর সুন্দর মেয়েরা চিনি কম খায়। আর থ্যাংক ইউ অত সুন্দর করে আমার মেসেজে উত্তরগুলো দেওয়ার জন্য। দেখুন, আমি না মোটেও শুনুক নই। আজ সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা আমার অভ্যেস, আর অতিরিক্ত মিষ্টি আমি পছন্দ করি না, তাই চায়ে চিনি কম খাই। দেখতেই তো চাচ্ছি, দেখান না প্লিজ প্লিজ। আপনার একটা ছবি দিন। আমি মনে হয় আপনাকে খুব জ্বালাচ্ছি। বিশ্বাস করেন একটু জ্বালাবো না যদি আপনি আপনার একটা ছবি দেন। সকাল সকাল হাবি জাবি বলে মেসেজ দিচ্ছে, আবার বলে জ্বালাচ্ছি। যত সব ঢং। মেঘা মুচকি মুচকি হাসতে থাকে। হালকা রাগ হচ্ছে তার, আবার কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। চিন্তা করতে থাকে, আচ্ছা তাই কি করা উচিত? সে তো অনেক আগে থেকেই মনে মনে আর জেকে পছন্দ করে। তাহলে কি দিয়ে দিবে ছবি, নাকি বলবে আমাকে আর মেসেজ দিবেন না? যেখানে আরজের সাথে কথা বলার জন্য হাজার হাজার মেয়েরা পাগল, আর সে কিনা নিজে থেকে তাকে মেসেজ করছে, তাকে দেখতে চাচ্ছে। এ আমার কেমন অনুভূতি হচ্ছে, আর ওনার মেসেজ আসলেই বা কেন হঠাৎ আমার মন ভালো হয়ে যাচ্ছে? আমি কি তাহলে আরজেকে ভালোবাসতে শুরু করেছি? এত কিছু ভাবনার মাঝখানে কি মনে করে যেন গ্যালারি থেকে একটা ছবি বের করে বর্ষণের মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। এরই মধ্যেই কৌশলে বর্ষণ মেঘার ভার্সিটির নামটা জেনে নেয়। ছবি দেখে তো বর্ষণ পুরাই ফিদা। এই মেঘে তার চাই মানে চাই, আর সে দেখা করেই ছাড়বে মেঘার সাথে।
মেঘা বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছি তুই কি যেন ভাবিস আর মুচকি মুচকি হাসিস। সত্যি করে বলবি আমায়? আচ্ছা জুলি, তুই রেডিও এফএম শুনিস? হ্যাঁ শুনি তো। আরে যে বর্ষণ আছে না, ওনাকে তো আমার খুব 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 ভালো লাগে। আমি তো তার কোনো শোই মিস করি না। তাছাড়া উনি তো আমার। কথাটা বলতে যেয়ে কেন যেন থেমে যায়। মনে মনে ভাবে যে আগে মেঘার বিষয়টা জানবে। কেন সে বর্ষণের কথা তাকে জিজ্ঞেস করছে? কোনো ব্যাপার নয় তো? আচ্ছা মেঘা, তুই হঠাৎ আর যে বর্ষণের কথা কেন জিজ্ঞেস করছিস? সত্যি করে বল আমাকে। এই, আমি তোর বেস্টু, তোর কাছ থেকে কোনো কথা আমাকে এতবার জিজ্ঞেস করে শুনতে হবে আমি এটা কখনোই ভাবিনি। তোর সাথে আর কথাই বলবো না আমি। মেঘা তখন জুলির হাত ধরে টেনে ওর সামনে নিয়ে আসে এবং বলে, আমরা কোথাও বসি, তারপর তোকে সব বলছি। তখন জুলি মেঘার কাছে আসে এবং বলে, চল ক্যান্টিনে যাই, ওখানে যেয়ে তোর সব কথা শুনবো। তারপর দুজন ক্যান্টিনে চলে যায় এবং একটি টেবিলে বসে পড়ে। বেশ কিছুদিন যাবৎ আমার কাছে একটা ছেলে মেসেজ পাঠাচ্ছে, আর আমি চাইলেও সেই মেসেজের উত্তর না দিয়ে থাকতে পারছি না। সে এত সুন্দর করে মেসেজ করে যে আমি না চাইতেও সেগুলোর উত্তর দিতে আমার ভালো লাগে, কিন্তু কেন ভালো লাগে এটাই বুঝতে পারছি না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ডাল মে কুচ কালা হে। তো তুমি নিশ্চয়ই ডুবে ডুবে জল খাচ্ছ। ভালোবাসার মানে বোঝো? তুই তাকে নিশ্চয়ই পছন্দ করিস, আর যার জন্য তার সব উত্তর দিস। জানি না, আসলে আমি না বুঝতে পারছি না। আসলে আমি যদি তাকে পছন্দ করি তবে কি তার সাথে কথা বলা উচিত, দেখা করা উচিত? মেঘুরানী, আগে তো বল সেই ভাগ্যবানটাকে, যে কিনা আমাদের সুইট নীরব মেঘুর মনে জায়গা করে নিয়েছে। নামটা বল না মেঘা। ওই যে তখন তোকে নাম বললাম না, মানে আর যে বর্ষণ, উনি বেশ কয়েকদিন যাবৎ আমাকে মেসেজ দেয়, আর আমিও না চাইতে উত্তর করি, কিন্তু পরে বুঝতে পারি আমার না ওনার মেসেজ আসলেই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। আমি মনে হয় ধীরে ধীরে ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি। জুলি তখন বলে ওঠে, সব মেয়ে ক্রাশ বর্ষণ, এখন তোরও ক্রাশ হয়ে গেল? শেষে কিনা তুইও ক্রাশ কিনি ওই আরজের ওপর? আচ্ছা ঠিক আছে, চল বের হই। দুজনে গেট থেকে বের হয়ে রাস্তার এক সাইডে দাঁড়ায়। তখন জুলির নজরে পড়ে রাস্তার ওপাশে বাইক হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা বর্ষণের উপর। বর্ষণ হেলান দিয়ে দাঁড়িয়ে এদিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন কারোর জন্য অপেক্ষা করছে। তাকে খুব অস্থির দেখাচ্ছে। বিষয়টা লক্ষ্য করে জুলি মেঘাকে আস্তে করে ধাক্কা দেয় আর বলে ওঠে, আহা, তো জল এত দূর গড়িয়ে গেছে আর আমি কিছুই জানি না। বর্ষণ এদিক ওদিক তাকিয়ে মেঘাকেই খুঁজছে। সকালবেলা মেঘার যে ছবি মোবাইলে দেখেছিল তা দিয়ে অনুমান করেই তাকে খুঁজতেছে। ছবিটা দেখার পর বর্ষণের মাথা খারাপ হয়ে গেছে, আর তাই সে মেঘাকে না দেখে থাকতে পারছে না। তাই তো বাইক নিয়ে মেঘার ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ। মেঘা, সামনের রাস্তার ওই পারে তাকা, দেখ কে দাঁড়িয়ে আছে। অমনি মেঘা চোখ তুলে তাকায়, দেখতে পাই দূরে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বর্ষণ। ওকে দেখা মাত্রই মেঘা জুলির পিছনে লুকিয়ে পড়ে। অনেকক্ষণ তাকিয়ে থেকে কোথাও মেঘাকে দেখতে না পেয়ে বর্ষণ হতাশ হয়ে যায়। ভালোভাবে তাকিয়ে জুলিকে দেখতে পায়, আর তখনই বর্ষণ রাস্তা পার হয়ে জুলির দিকে এগিয়ে আসতে থাকে। আর ওরা ভাবে বর্ষণ হয়তোবা মেঘাকে দেখে নিয়েছে, তাই সামনে আসতেছে। এতে জুলি ভয় পেতে থাকে, কারণ বর্ষণ যদি এখন মেঘার সামনে জুলির সাথে কথা বলে তাহলে তো মেঘা জেনে যাবে বর্ষণ আর মেঘা সম্পর্ক। তখন আবার জুলিকেই ভুল বুঝে। তখনই মেঘা দেখতে পায় তার ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে, আর সাথে সাথে সে গাড়িতে উঠে পড়ে আর চলে যায়। কী ব্যাপার বলো তো মেঘা, হন্তদন্ত হয়ে গাড়িতে কেন উঠে গেল? ও কি কোনো কারণে ভয় পাচ্ছে? আকাশ ভাইয়া, আপনি একসাথে এত প্রশ্ন করছেন, আবার আমি কিছু বললে তো বলবেন তুমি কেন একবার ইয়ে কথা বলছো। আপনি নিজে গিয়ে মেঘাকে জিজ্ঞেস করে আসেন। আচ্ছা, তুমি কি সুন্দর করে কথা বলতে পারো না? সব সময় তুমি আমার সাথে এমনভাবে কথা বলো কেন বলো তো? শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। একটা কথা তখন থেকে আমার সাথে কতগুলো কথা বলে গেলেন, তো আপনার ওই একটা কথা কি সেটাও তো বলে ফেলেন। আসলে আমি না মেঘাকে অনেক পছন্দ করি, কিন্তু সাহস করে বলতে পারছি না। যতবার ওর সামনে আসি ততবারই কেমন যেন হয়ে যায়, বলার মতো সাহস পাই না। তুমি যদি আমাকে একটু সাহায্য করতে, এই আর কি। এ তো তোমার খুব ভালো বন্ধু,
তাই আমার হয়ে কথাটা যদি তুমি ওকে একটু বলতে। পিছন থেকে এসে ওদের সব কথা শুনে ফেলে বর্ষণ, আর অমনি ওর মেজাজটা খারাপ হয়ে যায়, রেগে যেয়ে বলে ওঠে। আরে ভাই শুনেন, কখনো দেখেছেন প্রেম করবে এক কজন আর তাকে প্রপোজ করবে আরেকজন? আরে ভাই আপনি আমাকে এগুলো বলছেন কেন? আরে ভাই আপনি তো অনেক চালাক মানুষ, তাই আপনাকে এইগুলো বলছি। তবে একটা কথা কি জানেন, আপনি না ভুল মানুষকে পছন্দ করেছেন। ভুল মানুষ মানে কি বলতে চাইছেন আপনি? ভুল মানুষ কেন হতে যাবে? এ তো খুব ভালো একটা মেয়ে। তো আমি কখন বললাম খারাপ মেয়ে? ভুল মানে হচ্ছে যাকে আপনি পছন্দ করেন সে তো অলরেডি অন্য আরেকজনের হয়ে গেছে, সেটাই বলছিলাম। ড্রয়িং রুমে বসে আছে মেঘার ভাই জামিল রহমান। খুব বড় বিজনেসম্যান হওয়ায় বেশিরভাগ সময় তাকে দেশের বাইরে যেতে হয়। আজও সে কানাডা থেকে ফিরে বসে আছেন সোফায়। এমন সময় ঘরে প্রবেশ করে মেঘা। ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলে ওঠে। তোকে বলা হয়নি, কারণ তুই তো এমনিতে এখন বাসায় আসবি, আর তোর ভাইয়া হঠাৎ করেই কাউকে না বলে চলে এলো। হ্যাঁ, ওইখানের কাজ দুদিন আগেই শেষ হয়ে গেল। ভাবলাম আর এখানে থেকে লাভ কি, তাই একদিন আগেই চলে এলাম। আমার সোনা বাচ্চার কথা অনেক মনে পড়ছিল। কথাটা বলে মেঘা ভাবির দিকে তাকিয়ে একটা চোখ টিপ দেয়। ভাবি লজ্জা পেয়ে আরেক দিকে তাকিয়ে ফেলে। মেঘা এটা দেখে ফেলে আর মুচকি মুচকি হাসতে থাকে। অমনি বলে ওঠে। হাউ রোম্যান্টিক, কি ভালোবাসা! একজনকে ছেড়ে থাকতে আরেকজনের কি কষ্ট। ভাইয়া এরপর থেকে ভাবিকে সাথে করে নিয়ে যাবে। তবরে পাকা মেয়ে, খুব কথা শিখেছো। দাঁড়াও তবে। আমার কি দোষ বলতো? এই কথা বলে দৌড় দিয়ে উপরে নিজের রুমে চলে যায়। আর তখনই ভাইয়া তার ভাবির কাছে এসে জড়িয়ে ধরে গালে হাতকে স্লাইড করতে করতে বলে ওঠে। মেঘাটা কিন্তু সত্যি বলেছে। জানো, তোমাকে ছাড়া আমার সত্যি সত্যি দিন কাটছিল না, মোটেও ভালো লাগছিল না। মন চাচ্ছিল তোমাকে কাছে পেতে, আদর করতে। তাই তো তাড়াতাড়ি চলে এলাম। হয়েছে, আর এই বয়সে ঢং করতে হবে না, ছাড়ো তো। কেউ চলে আসবে, তখন কি ভাববে? আমার বউকে আমি আদর করব, তাতে ভাবাভাবির কি আছে একের নজরে? প্লিজ জান, এমন করো না, দাও না একটু আদর করতে। এই কথা বলেই মেঘার ভাই ভাবিকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। সন্ধ্যায় দুজনেই বসে আছে। এমন সময় আবার ভাইয়া বলে ওঠে। আমাদের মেঘাটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। ওকে একদিন পরের ঘরে পাঠাতে হবে। ভাবতেই বুকের মধ্যে কেমন জানি করে ওঠে। সত্যি কথা বলছো? সেই 10 বছর থেকে ওকে নিজের সন্তানের মতো বড় করেছি। ওকে নিয়ে ভুলে গেছি আমার মা না হওয়ার যন্ত্রণাটা। কি করে ওকে আমি অন্যের বাড়ি পাঠাবো? কি করার আছে বলো, নিয়মের বাইরে তো আমরা কেউ নই। আচ্ছা, বলছিলাম যে কানাডাতে যে আমার বিজনেস পার্টনার আসিফের সাথে আমার কথা হয়েছে, ওর ছেলেটা বেশ ভালো। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। এখন আসিফের বিজনেস দেখাশোনা করবে। আসিফ বলছিল মেঘের কথা, আমারও শুনে ভালো লেগেছে। দেখতে চাই, ভালো কথা। দেখবে, যদি ছেলে ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা, মেয়ে বড় হয়েছে, ওর নিজস্ব কোনো পছন্দ আছে কি না সেটাও তো জানা দরকার। জুলিকে ডেকে নিয়ে একটা সাইডে চলে আসে বর্ষণ এবং বলতে থাকে। মেঘা তোর বেস্ট হয়, ওর সমস্ত ডিটেলস আমি চাই, চাই মানে চাই এক্ষুনি। আর ও কি জানে তুই আমার কাজিন? না ভাইয়া, ও জানে না না ভাইয়া, ও জানে না তুমি আমার কাজিন হও। ওকে কখনো বলাই হয়নি। তবে ও আজ ক্লাসে তোমার কথা বলছিল। কি বলছিস বল। না মানে বলছিল এই মেসেজের কথা, আর বলছিল ওকে তোমার ভালো লাগে, আর ও বলছিল ও নাকি তোমাকে পছন্দ করে, কিন্তু ও নাকি ভয় করে। কিসের ভয়? কাকে ভয় করে? কাউকে পছন্দ করতে ওর এত ভয়ের কি আছে? আছে ভাইয়া, মেঘা ছোটবেলা থেকেই ওর ভাইয়া ভাবির কাছে বড় হয়েছে। ওর মা বাবা নেই এবং ওর ভাইয়া ভাবিরও কোনো সন্তান নেই, তাই ওনারা ওকে সন্তানের মতো করে বড় করেছে, খুব আদর যত্নে। তাই মেঘা ভয় পায় ও কাউকে পছন্দ করবে, আর সেটা যদি ওর ভাই ভাবি পছন্দ না করে, তাছাড়া ওর ভাইয়া ভাবির মনে কষ্ট দিয়ে কখনোই কিছু করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। তুই আমার একটা কাজ করে দিবি? আজ বিকেল 4টায় আমি তোকে একটা ঠিকানা মেসেজ করে দিব। একটু কষ্ট করে ওই ঠিকানায় তুই মেঘাকে নিয়ে আসবি। বল, পারবি না? পারবো তো ভাইয়া, তবে মেধাকে
পারবো তো ভাইয়া, তবে মেঘাকে বাসা থেকে বের হতে দিবে কিনা সেটাই বুঝতে পারছি না। তবে আমি যথাসাধ্য চেষ্টা করব। ঠিক আছে বন্ধু, যেভাবেই হোক নিয়ে যাবি এবং আমাকে মেসেজ করে দিবি। আর এখন চল, তোকে বাড়িতে ড্রপ করে দেই, কারণ আমি ওই দিকেই যাচ্ছি। এই কথা বলে ওরা দুজন চলে যায়। আর অন্যদিকে আকাশ এই সব কিছু লক্ষ্য করে এবং মনে মনে বলতে থাকে, আরে ভাই, একসাথে দুই পাখি ধরতে চায়, একজনের কথা বলে গেল আরেকজনকে নিয়ে চলে গেল। বাহ যে বাহ। এই কথা বলেই আকাশ একটা শয়তানি হাসি দেয়। আসলে আকাশ হচ্ছে ওদের ভার্সিটির এক সিনিয়র ভাই, যার স্বভাব এবং আচরণ খুবই খারাপ এবং সুন্দরী মেয়েদের সুযোগ নেওয়া তার স্বভাব। সে নরম এবং ইনোসেন্ট সেজে মেয়েদের কাছে যায় এবং মেয়েদের সুযোগ নেয়। মেঘার ভাবিকে ডাকো, ডেকে বলো, শোনো, তুমি আর মেঘা আজ সন্ধ্যায় রেডি হয়ে থাকবে। তোমাকে আমার যে বন্ধুর কথা বলেছিলাম, আজ ওর একটা পার্টিতে যাব আমরা, আর একসাথে ওর ছেলেকেও দেখা হয়ে যাবে এবং মেঘাকেও ওদের দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাব। তবে মেয়েটাকে না জানিয়ে এইভাবে দেখাতে কি করাটা কি ঠিক হবে? তুমি না হয় ওকে জানাতে। তুমি যদি না পারো আমি বলি। এখানে এত বলাবলির কি আছে? আমরা তো আর এখনই ওকে বিয়ে দিয়ে দিচ্ছি না, শুধু তো ছেলে আর মেয়েকে দেখাদেখি হবে। যখন বিয়ে ঠিক হবে তখন অবশ্যই ওকে জানাবো। এখন জানালে হয়তো ওর মন খারাপ করতে পারে, তাই এখন বলার দরকার নেই। মেঘার রুমে প্রবেশ করে দেখে মেঘা বেলকুনিতে দাঁড়িয়ে আছে। তখন উনি বেলকুনিতে যেয়ে মেঘার মাথায় হাত বোলাতে বোলাতে বলে ওঠে, আমাদের মেঘুরানি কি মন খারাপ? কি হয়েছে মেঘু? তুই এমন অন্যমনস্ক হয়ে বেলকুনিতে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না ভাবি, আর আমার মন খারাপ না, মন ভালো আছে। এই এখানে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। কেন গো মেঘু? তুই তো তখন আকাশ দেখছিস যখন তুই কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনায় থাকিস। তাহলে কি এত চিন্তা করছিস? বল তোর কি হয়েছে? আরে না ভাবি, কিছু হয়নি, এমনি তাকিয়েছিলাম। তা তুমি হঠাৎ আমাকে এগুলো কেন জিজ্ঞেস করছো? এমনি মনে হলো তুই কিছু চিন্তা করছিস তাই। আচ্ছা শোন, আজ সন্ধ্যায় আমরা একটা পার্টিতে যাব। খুব সুন্দর করে রেডি হয়ে নিবি, আমি আর তোর ভাই আর তুই। এই কথা বলে তার ভাবি চলে যায়। কিছুক্ষণ পরে মেঘার মোবাইলে জুলির কল আসে। জুলি মেঘাকে তার সাথে কোথাও যাওয়ার জন্য বলে এবং খুব বিশেষভাবে অনুরোধ করে। কিন্তু মেঘা এইমাত্র তার ভাবির কাছ থেকে শোনা কথাই না করে দেয়। তাহলে সে আজ যেতে পারবে না, কারণ তাকে তার ভাইয়া ভাবির সাথে আজ একটা পার্টিতে যেতে হবে। অন্যদিকে জুলিদের বাসায় চলছে মহা আনন্দ, কারণ তার ভাই এত বছর পর লন্ডন থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। তার বাবার বিজনেসে জয়েন করবে, সেজন্য তার বাবা আজ একটা পার্টি রেখেছে। এটা জুলির জানা ছিল না। জুলি মা এনা খান তার মেয়ের কাছে এসে বলে ওঠে, জুলি শোনো, আজ তোমার বাবা একটা পার্টি রেখেছে যেখানে তোমার বাবার সব বিজনেস পার্টনাররা আসবে, তোমার ভাইয়ার সাথে পরিচয় করিয়ে দেবে। অতএব আজ একটু গোছগাছ হয়ে পার্টিতে থাকবে। তুমি তো আবার সেকেলের ধরনের, এইসব পার্টি তোমার ভালো লাগে না। একটু গোছগাছ হয়ে থাকতেও তোমার ভালো লাগে না। আজ যেন এমনটা না হয়। আসলে এনা খান হচ্ছে খুবই মডার্ন একজন মহিলা। পার্টি ক্লাব এগুলোই তার পছন্দ, সারাক্ষণ মডার্ন হয়ে থাকতে পছন্দ করেন। আর এদিকে জুলি হয়েছে তার উল্টো, সেই সাদামাটা থাকতে পছন্দ করে। এই সমস্ত পার্টি তার ভালো লাগে না। ওর মায়ের মুখ থেকে এসব শোনার পরে জুলি বর্ষণকে ফোন দেয় এবং ফোনে তাকে জানিয়ে দেয় আজ সন্ধ্যায় সে মেঘাকে নিয়ে তার দেওয়া ঠিকানায় যেতে পারবে না। ওপাশ থেকে বর্ষণ এটা শুনে কেন যেতে পারবে না তার কারণ জিজ্ঞেস করে। কেন, কি সমস্যা? কেন আসতে পারবি না? মেধা কি আসতে চাইছে না? আজকে একটা পার্টিতে ওর ভাইয়া ভাবি ওকে নিয়ে যাবে, তাই ও যেতে পারবে না। আর তাছাড়া বাবাও আজকে ভাইয়ার জন্য একটা পার্টি রেখেছে, আম্মু এসে বলে গেল আমাকেও সেখানে যেতে হবে। এদিকে জুলির কথা শুনে বর্ষণের মাথায় আগুন ধরে যায়। তার যেন মাথা ঘুরতে থাকে, সব কিছু এলোমেলো লাগে। তড়িঘড়ি করে সে আবার জুলিকে কল করে। জুলি, তুই ভালো করে খোঁজ নে তো, মেঘা যে পার্টিতে যাবে সেটা তোদের ওই পার্টি নয় তো? তুই ভালো মতো খোঁজ নিয়ে আমাকে এক্ষুনি সংবাদটা দিবি। জুলি তার মায়ের কাছ থেকে সব কিছু জেনে বর্ষণকে ইনফর্ম করে দেয়। সন্ধ্যার পার্টিতে সবাই যার যার মতো এনজয় করছে, কিন্তু মেঘার এসব কিছুই ভালো লাগছে না। সে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
বর্ষণ যেহেতু জুলির কাজিন, সেই সূত্রে পার্টিতে বর্ষণের বাবা মাও হাজির আছে। এদিকে বর্ষণ শুধু মেঘাকেই খুঁজে চলেছে। কিছুক্ষণ পরে জুলি এসে বর্ষণের সামনে দাঁড়ায় আর বলে, ভাইয়া, আম্মুর কাছে জানতে পারলাম ভাইয়ার সাথে মেঘার বিয়ের কথা চলছে। ওর ভাইয়াকে নাকি বাবা বিদেশে বলেছে। আজ পার্টিতে সবার সাথে ভাইয়াকে পরিচয় করানোর সাথে সাথে দুজনকে যেন দেখে, তাই মেঘুকে পার্টিতে নিয়ে আসা। এই কথা শোনার পর থেকে বর্ষণ হন্য হয়ে মেঘাকে খুঁজতে থাকে, কিন্তু সে পার্টিতে কোথাও মেঘাকে দেখতে পায় না। হঠাৎ করে তার চোখ যায় এক কোণে, আর তখন মেঘার হাত চেপে ধরে একটা খালি রুমে নিয়ে আসে। মেঘা কিছু বুঝে ওঠার আগেই ওকে বুকের সাথে চেপে ধরে বর্ষণ, পাগলের মতো বলতে থাকে, মেঘা, তুমি শুধু আমার ছাড়া তোমাকে আমি অন্য কারো হতে দিব না। তুমি জানো না তোমাকে আমি না দেখেও কতটা ভালোবাসি। আর যেদিন থেকে তোমার ছবি দেখেছি সেদিন থেকে আমি আরও বেশি উন্মাদ হয়ে গেছি। মেঘা নিজেকে বর্ষণের বুক থেকে ছাড়াতে চেষ্টা করে, বলতে থাকে, আপনি পাগল হয়ে গেছেন, ছাড়ুন আমাকে। হ্যাঁ, আমি পাগল, উন্মাদ, আর সেটা শুধুই তোমার জন্য। আমি সব করতে পারি। এই কথা বলে সে আবারও মেঘাকে তার বুকের সাথে জাপটে ধরে। মেয়েটা তখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে, আমি ব্যথা পাচ্ছি, আমাকে ছাড়ুন কিন্তু বর্ষণ, বর্ষণ তো সাইকো, তার তো মেঘাকে ছাড়ার কোনো ইচ্ছে নেই। পারলে সে আরও বুকের ভেতর জড়িয়ে নেয়। মেঘা যখন জোর করে বর্ষণের বুক থেকে সরে যেতে চায়, তখনই বর্ষণ মেঘাকে খুব ধীরে কণ্ঠে বলে ওঠে, প্লিজ সরে যেও না, একটু থাকো আর আমার কথা শোনো। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে পারবো না। চলো আমরা বিয়ে করে ফেলি, নয়তো তোমার ভাইয়া ভাবি তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আমি তোমাকে হারাতে পারবো না। এই কথা শুনে মেঘা বলে ওঠে, কে বলেছে আপনাকে আমাকে অন্য কোথাও দিয়ে দেবে? তখনই বর্ষণ বলে ওঠে, তুমি কি জানো আজ এই পার্টিতে তোমাকে কেন নিয়ে আসা হয়েছে? মেঘা পেরে ওঠে না। তখন বর্ষণ বলে, আজ যার আনারে এই পার্টি হচ্ছে, সে হচ্ছে আমার কাজিন। ওর সাথে তোমার বিয়ের কথা চলছে, তাই তোমাকে দেখানোর জন্য এখানে নিয়ে আসা। এই কথা শুনে মেঘা আশ্চর্য চোখে বর্ষণের দিকে তাকিয়ে থাকে। বর্ষণ মেঘাকে বুক থেকে সরিয়ে ওর গালে দু হাত দিয়ে মুখটার সামনে নিয়ে করুণ কণ্ঠে জিজ্ঞেস করে, মেঘা, তুমি আমাকে ভালোবাসো না? কি বলবে বুঝে উঠতে পারছে না সে। অসহায়ের মতো বর্ষণের চোখের দিকে তাকিয়ে থাকে। ওর এই তাকানো দেখে বর্ষণের হৃদয়টা ক্ষতবিক্ষত হতে থাকে এবং সে বলে, মেঘা, তুমি কি আমাকে পছন্দ করো না? শুধু একবার সত্যি করে বলো। তুমি যদি বলো পছন্দ করো না, আর কখনো আমি তোমার সামনে আসবো না, কখনো কোনো সময় তোমাকে এক মুহূর্তের জন্য ডিস্টার্ব করব না। কিন্তু তুমি যদি আমাকে একটু ভালোবাসো, তবে আমি পৃথিবীর কোনো কিছুকে ভয় করব না। পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে। তোমাকে আমার হতেই হবে, সেটা যেভাবেই হোক। মেঘা তখন চিন্তা করতে থাকে যে তার ভাইয়া ভাবি তাকে বিয়ে দিতে চাইছে, অথচ একটা বারের জন্য তার মতামত নেওয়ার কথা চিন্তা করলো না। এমনকি আজ এখানে আসার কারণটাও তাকে জানালো না। তবে কি ভাইয়া ভাবি তাকে আর পছন্দ করে না? এমন সময় কারোর পায়ের শব্দ শুনে বর্ষণ মেঘাকে দূরে সরিয়ে দেয় এবং বর্ষণ একটু আড়াল হয়ে যায়। এর মধ্যে রুমের বাইরে থেকে জুলি মেঘা মেঘা বলে ডাকতে থাকে। মেঘার শব্দ শুনে ধীর পায়ে বাইরে চলে আসে। জুলি তখন মেঘার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মেঘা, তোর সাথে কি বর্ষণ ভাইয়ের সাথে এখানে দেখা হয়েছে? ভাই কি তোকে বলেছে কিছু? মেঘা অবাক হয়ে জুলির দিকে তাকিয়ে বলে, ভাইয়া মানে? তখন জুলি বলে ওঠে, হ্যাঁ বর্ষণ ভাইয়া আমার কাজিন হয়। আমি আসলে অনেকবার তোর মুখে ভাইয়ার নাম শুনে তোকে বলতে চেয়েও বলতে পারিনি, কারণ তুই যদি আমার কাজিন শুনে আমাকে আর ভাইয়ার বিষয়ে কিছু না বলিস, সেজন্য। ওদের দুজনের কথা বলার মাঝখানেই মেঘের ভাবি মেঘাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর বলে, তোরা এখানে? আর তোদের সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তোরা দুজন পার্টি ছেড়ে এখানে কি করছিস? ভাবি কথা শুনে জুলি আর মেঘা দুজনের মুখের দিকে তাকায়। তারপর জুলি বলে ওঠে, মানে ভাবি, আমরা একটু ওয়াশরুমে গিয়েছিলাম, তাই এখানে। বলে দুজনকে নিয়ে পার্টির মধ্যে চলে আসে। আর তখনই পার্টিতে প্রবেশ করে একজন সুদর্শন যুবক।
নাম আয়ান। সাদিক সাহেব আয়ানকে তার কাছে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। মেঘার ভাবি মেঘাকে আয়নের কাছে নিয়ে এসে পরিচয় করিয়ে দেয় এবং আয়নের সাথে কথা বলতে বলে উনি সরে যায়। জুলি এসব দেখে হা হয়ে তাকিয়ে থাকে। তার নিজের ভাইয়ের সাথে মেঘার বিয়ের কথা চলছে, তাহলে কিন্তু মেঘা তো বর্ষণ ভাইকে পছন্দ করে, আর বর্ষণ যে রাগী, না জানি কি হয়, আল্লাহ ভালো জানে। আয়ন তখন হেসে হেসে মেঘার সাথে কথা বলছিল, তখন দূর থেকে কেউ একজন এটা দেখে ভিতরে ভিতরে রাগে ফুঁসতে থাকে, মনে মনে বলতে থাকে, মেঘা, ও বেবি, তুমি অন্য কারোর সামনে এভাবে সেজে গুজে দাঁড়িয়ে আছো, এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। আমি ছাড়া তোমাকে আর কেউ দেখবে, এটা আমার পছন্দ না। আই কিল হিম। আয়ান মেঘাকে জিজ্ঞেস করে, আপনি কিসে পড়েন? তারপর আরও নানান প্রশ্ন উত্তর চলে তাদের মধ্যে। এরপর এক পর্যায়ে আয়ান বলে ওঠে, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? ঠিক ওই সময় মেঘের ভাবি চলে আসে, আর বাধ্য হয়ে মেঘাকে তার নাম্বার আয়ানকে দিতে বাধ্য হয়। এগুলোর চোখ এড়িয়ে যায় না বর্ষণের। সে রাগে ফুঁসতে ফুঁসতে কখন যে কাঁটা চামচ হাতের মধ্যে চেপে ধরে বসে আছে খেয়াল করেনি। তার হাতের চামড়ার মধ্যে গেঁথে যে অনর্গল রক্ত পড়তে শুরু করলো, আর তা দেখে বর্ষণের আম্মু নীলিমা বেগম জোরে চিৎকার দিয়ে বলে উঠলেন, বর্ষণ, তোর ধ্যান কই বাবা? তোর হাত থেকে এভাবে রক্ত পড়ছে কেন? হাতে কি হয়েছে তোর? এই কথা শুনে সবাই বর্ষণের দিকে এগিয়ে আসে। বর্ষণের মা খুব কান্না করতে থাকে ছেলের এই অবস্থা দেখে, আর এনা চৌধুরী বর্ষণের মায়ের কান্না দেখে মুখ অন্ধকার করে বলতে থাকে, আজকের দিনে আমার ছেলের এই পার্টির মধ্যেও নাটক না করলে চলছিল না। আসলে এনা চৌধুরী আর নীলিমা চৌধুরী দুজনেই যা। এনা চৌধুরী নীলিমা চৌধুরীকে সহ্য করতে পারে না, কারণ নীলিমা চৌধুরী শান্তশিষ্ট ভদ্র একজন সাংসারিক মহিলা। উনি এনা চৌধুরীর মতো অত মডার্নভাবে চলাফেরা করে না। আর তাছাড়া ওদের এই বিজনেসের অর্ধেক দুই ভাইয়ের, অর্থাৎ বর্ষণের বাবা আর আয়নের বাবার। বর্ষণ বরাবরই একটু বাউন্ডুলে স্বভাবের, আর তার যা ভালো লাগে সে তাই করে। তাই তো সে শখের বয়সে রেডিওতে শো করে অনেক বলার পরও সে তার বাবার বিজনেসে জয়েন করছে না, আর তাই তো বিজনেসের সব দায়িত্ব আয়নকে দেওয়া হচ্ছে। রোশন ভাইয়া, তুমি এমন করছো কেন? তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো। দেখবে আমি সব ঠিক করতে সাহায্য করব। তুমি প্লিজ ভাইয়া, তুমি এমন করো না। পার্টি শেষে বাড়িতে এসে গেটের সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে দৌড়ে নিজের রুমে চলে আসে মেঘা। রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। গাড়ি থেকে নেমে ওর ভাইয়া ভাবেন, তারপর ওর ভাইয়া ভাবিকে জিজ্ঞেস করে, মেঘার কি হলো? মেঘা কি কোনো কারণে আপসেট? কি জানি, বলতে পারবো না। ওরা আবার কি হলো? পার্টিতে ভালোই তো ছিল। ওকে কোনো কারণে আমাদের উপর রেগে আছে। তুমি যাও উপরে গিয়ে রুমে গিয়ে দেখো তো ওর কি হলো। এবার ভাবি রুমের সামনে এসে দেখে দরজা ভেতর থেকে লক করা। অনেক দরজায় ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, মেঘা, মেঘা দরজা খোল। দরজা কেন বন্ধ করেছিস তুই? তুই কি কোনো কারণে আমাদের উপর রাগ করে আছিস? প্লিজ সোনা, দরজা খোল। এরই মধ্যে পিছনে এসে দাঁড়িয়ে মেঘার ভাই এবং বলতে থাকে, মেগা বেবি, দরজা খোলো। কি হয়েছে তোমার? তোমার যদি মন খারাপ থাকে তাহলে আমাদেরকে বলো। ভিতর থেকে খুলবো না দরজা আমি। তোমরা আমাকে ভালোবাসো না, আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তাই তো তোমরা আমাকে না বলে ওই পার্টিতে নিয়ে গেছো, আমাকে তোমাদের থেকে আলাদা করার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য। তোমাদের সাথে আমার কোনো কথা নেই। মেঘু, আমরা তোকে কতটা ভালোবাসি তা তুই তো জানিস। তবে কি আমরা তোকে পর করে দিতে চাই না, কিন্তু কি করা আছে, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। হ্যাঁ, আমরা তোকে বলিনি তাই বলে তো তোকে এখনোই পর করে দিচ্ছি না। প্লিজ বোন আমার, দরজা খোল। মেঘা বুনু, লক্ষ্মী বোন, দরজা খোল। আমি তোকে সব বুঝিয়ে বলছি, এইভাবে দরজা বন্ধ করে থাকিস না। ভেতর থেকে মেঘা বলে ওঠে, আমি এখন দরজা খুলবো না, তোমরা যাও। আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না, তোমরা এখন চলে যাও। ওর কথা শুনে ওর ভাইয়া ভাবি নিজেদের রুমে চলে আসে আর বলে, ঠিক আছে, এখন আর ওকে ডিস্টার্ব করো না। সকালবেলা রাগ কমে গেলে ঠিকই কথা বলবে। রাতে যখন মেঘা শুয়ে আছে তখন মেঘার মোবাইলে কল আসে। মেঘা রিসিভ করতেই ও পাশ থেকে বর্ষণ বলে ওঠে, মেঘা। আবেগ মিশ্রিত নরম কণ্ঠস্বর শুনে মেঘার ভিতরটা কেঁপে ওঠে। না চাইতেও তার চোখ দুটো ছলছল করে ওঠে। কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, আপনি এত রাতে কি ব্যাপার, কিছু হয়েছে? হওয়ার কি কিছু বাকি আছে? যা হবার তা তো হয়েই গেছে। তুমি বাহিরে আসো।
বাইরে আসবো মানে এত রাতে বাড়ির বাইরে যাওয়া সম্ভব নাকি? আর আপনি কোথায়? আমি তোমাকে বাড়ির বাহিরে আসতে বলিনি। তুমি তোমার বেলকনি দরজা খুলে বেলকনিতে আসো। আমি ব্যালকনিতে আসবো মানে? আপনি কোথায় এত রাতে? আপনি এখানেই বা কেন এসেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আপনি পাগল হয়ে গেছেন। আমার মাথা খারাপ করে দিয়েছো তুমি। বাহিরে আসো বলছি, তা না হলে আমি বেলকনি বেয়ে তোমার ঘরে চলে আসবো। এই কথা শুনে মেঘা তাড়াতাড়ি দরজা খুলে বেলকনিতে যেয়ে দাঁড়ায় আর দেখতে পাই রাস্তার ওপারে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বর্ষণ। ওকে দেখা মাত্রই মেঘার মনটা খচ করে ওঠে। বর্ষণের হাতে ব্যান্ডেজ করা, চুলগুলো উস্কো খুস্কো দেখে মনে হচ্ছে কত বছরের অযত্ন করা শরীর। বর্ষণ আবার মেঘার মোবাইলে কল দেয়। মেঘা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বর্ষণ বলে ওঠে, মেঘা, আমি তোমাকে না দেখে থাকতে পারছিলাম না, প্লিজ তুমি ভিতরে যাবে না। আমি তোমাকে দেখা শেষ হলে তবেই যাব। ততক্ষণ দাঁড়িয়ে থাকো যতক্ষণ আমি বলবো। এপাশ থেকে মেঘা বলে ওঠে, এত রাতে আপনি এই পাগলের অবস্থায় কেন এখানে চলে আসছেন? আপনি বাসায় যান, গিয়ে নিজেকে ঠিক করেন। আর আপনার হাতে কি হয়েছে? হাতে ব্যান্ডেজ কেন? ওটা কিছু না, তোমাকে তখন আয়নের সাথে দেখে আমার সহ্য হয়নি, তাই এই অবস্থা। তোমাকে আমি কারোর সাথে ভাগ করতে পারবো না, না কারোর সামনে তোমাকে যেতে দেখতে পারবো। আর যদি কখনো আয়ানের সামনে গিয়ে এভাবে ওর সাথে কথা বলো, তাহলে দেখবে আজ এক হাতে ব্যান্ডের, অন্যবার সারা শরীরে ব্যান্ডেজ থাকবে। আর ছেলেদের সাথে কথা বলার খুব শখ, তাই না তোমার? আয়ানকে ফোন নাম্বারটা দাও। ওই পাশ থেকে বলে ওঠে, আপনি কি পাগল হয়ে গেছেন? আমার কেন ছেলেদের সাথে কথা বলার শখ থাকবে? উনি মোবাইল নাম্বার চাইলো আর সাথে সাথেই ভাবি চলে আসছে, তাই বাধ্য হয়ে দিতে হয়েছে। আমি ইচ্ছে করে দিয়েছি নাকি? ইচ্ছা না থাকলে কেউ জোর করে দিতে পারে? ভাবি আসছিল তো কি হয়েছে বলতে, আমার মোবাইল নাই। আপনি আসলে পাগল হয়ে গেছেন। ভাবির সামনে আমি এ কথা বললে বিশ্বাস করবে? আপনি বাসায় যান, আপনার শরীর খারাপ হয়ে যাবে এত রাতে এই ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে থাকলে। হয়ে যাক, তবু আমি তোমাকে দেখব। মেঘা, আপনি যদি বাসায় না যান তাহলে আমি এখন রুমের ভিতরে চলে যাব আর দরজা বন্ধ করে দিব। দয়া করে বাসায় যান, আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলবো। এ কথা শুনে বর্ষণ কিছুটা নরম হয় এবং বলে, ওকে বেবি, তুমি অনেক অনেক মিষ্টি, আই লাভ ইউ। বলে মেঘার বেলকুনির দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। মেঘা তখন মুচকি একটা হাসি দিয়ে রুমে চলে আসে আর বর্ষণ বাসায় চলে যায়। সকালবেলা টেবিলে বসে নাস্তা করছিলেন মেঘার ভাইয়া আর ভাবি মেঘা। এমন সময় মেঘের ভাইয়া বলে ওঠে, মেঘ, তোর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে ভাইয়া, বলো। বলতে থাকি, শোনো মেঘ। বাবা মা মারা যাওয়ার পরে সেই 10 বছর বয়স থেকে আমরা তোকে আমাদের বাচ্চার মতো করে মানুষ করেছি। তুমি জানো আমাদের কোনো সন্তান নেই, তুমি আমাদের একমাত্র সন্তান। আমরা কখনো তোমার খারাপ কিছু চাইবো না, তুমি আমাদের ভুল বুঝো না। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছো, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। তাই বলে আমরা তোমাকে পর করে দিতে চাচ্ছি এটা ভেবো না। কালকে আয়নকে কেমন দেখলে বলো? কি রে মেঘ, বল কিছু। আয়ানকে তোর কেমন লেগেছে? আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তোর ভাইয়েরও পছন্দ। আমরা চাচ্ছি আয়ানের সাথে তোকে বিয়ে দেওয়ার জন্য। এখন তোর কি মতামত? মেঘা কোনো কথা না বলে খাবার টেবিল চেয়ে উপরে চলে যায় নিজের রুমে। এই অবস্থা দেখে ওর ভাই ভাবি হা হয়ে তাকিয়ে থাকে। তখন ওর ভাবি বলে ওঠে, বাচ্চা মানুষ হয়তো বিয়ের কথা শুনে মন খারাপ হয়ে গেছে, তাই চলে গেছে। পরের দিন ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে মেঘা আর জুলি। কটমট চোখে তাকিয়ে আছে মেঘা জুলির দিকে, কোনো কথা বলছে না। মেঘ, তুই আমাকে ভুল বুঝিস না। আসলে আমি এসবের কিছুই জানতাম না, সত্যি বলছি। তোর ভাই আর তুই জানতি না বললেই হলো? সত্যি সত্যি আমি জানতাম না। আমি আসলে এসব পার্টি টার্টি হাবিজাবি এসব পছন্দই করি না। আর আমার এসবের খোঁজ ছিল না। আমি তো বাড়িতে বেশিরভাগ সময় রুমের ভিতর থাকি, আর নয় বড় আব্বুর কাছে থাকি। মেঘ, তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে, প্লিজ রাগ করে থাকিস না। ঠিক আছে বল, কিন্তু তোকে আমি মাফ করিনি। মেঘা, বসন ভাইয়া তোকে অনেক অনেক ভালোবাসে। তোকে ছাড়া বসন ভাইয়া থাকতে পারবে না। তুই জানিস বসন ভাইয়া অনেক ভালো ছেলে। ওদের কথার মাঝে ওদের সামনে এসে দাঁড়ায় আকাশ আর বলে, হ্যালো মেঘা, কি খবর? কেমন আছো? আর তুমি জুলি কেমন আছো? তোমার সাথে ওই
হ্যান্ডসাম সেটা ভালো আছে তো? আকাশের এই কথা শুনে মেঘা আর জুলি দুজনের দিকে তাকায়। যখন বলে উঠে কি ব্যাপার, তোমরা এমন করে তাকাচ্ছ কেন? কেন বুঝতে পারছো না? কেন তুমি ওই যে সেদিন ছেলেটার যার বাইকে চড়ে যার কাঁধে হাত রেখে গেলা তার কথা বলছি আমি। যতদূর চিনি ওটা আর যে বর্ষণ ছিল, তাই না? ও ভাইয়া, এই কথা আপনি মনে হয় মনে মনে খিচুড়ি পাকিয়ে ফেলছেন। ওটা হ্যান্ডসাম তো ছিল বটে, তবে আর যে বর্ষণ আমার কাজিন হয় আর আমরা একই বাসায় থাকি। আকাশ তখন মাথাটা নিচু করে অন্যদিকে হেঁটে চলে যায়। ওই যে সেদিন ভাইয়া রাস্তার ওপারে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তুই আমার পিছন থেকে তোর গাড়িতে করে চলে গেলি। তখন ভাইয়া এসেছিল আমার কাছে, তোকে যেন আমার সাথে কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। ভাইয়া তোর সাথে কথা বলতে চায়, এই কথা বলতে এসে আমাকে সাথে নিয়ে বাসায় ফিরে যায়। আর ওই শালা হারামি এটা দেখে কি না কি বলতে চাচ্ছিল। জুলি শোন, ভাইয়া ভাবি আজকে আমাকে সকালবেলা টেবিলে তোর ভাইয়ার সাথে বিয়ের কথা বলেছে। সত্যি বলতে কি, আমি না তোর ভাইয়াকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অনেক আগে থেকেই বর্ষণকে পছন্দ করতাম। তারপর উনি যখন আমায় মেসেজ দেয়, তারপর থেকে আমি আরও দুর্বল হয়ে পড়ি। আমি বর্ষণকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ, এখন কি করব? তুই আমার আম্মু আর আব্বুকে চিনিস না? আমার মা বাবা হলেও আমার কেন জানি তাদেরকে মোটেও ভালো লাগে না। আমার মা যখন শুনেছে তোর সাথে ভাইয়ার বিয়ের কথা, এখন তিনি এটা নিয়ে পড়ে থাকবে। যেভাবে হোক সে চাইবে তোকে ভাইয়ার বউ করতে। তাই আমি ভীষণ চিন্তায় আছি। একে তো আমার আম্মু নাছোড়বান্দা, অন্যদিকে বর্ষণ ভাইয়া তোর জন্য পাগল। উনি কী যে করবে সেটা কল্পনা করতে আমার গা শিউরে উঠছে। ওদের থেকে অনেকখানি দূরে দাঁড়িয়ে আছে আকাশ। একটা শয়তানি হাসি দেয় আর বলে, তোমাদের সাথে এতদিন ভালো ব্যবহার করে কোনো লাভ হয়নি, তো এখন আমার আসল চেহারাটা তোমাদেরকে দেখাতেই হবে। আজ পর্যন্ত আকাশ যাদের চেয়েছি তাদের হাসিল করেই ছেড়েছে, তোমরাও পার পাবে না যে করে হোক। আমি তোমাকে আমার বিছানে নিয়েই ছাড়বো। এই কথা বলে আকাশ চলে যায়। কিছুক্ষণ পর একটা ছেলে এসে মেঘাকে বলে, ওই যে আপু, আপনাকে প্রিন্সিপাল স্যার ডাকছে তার রুমে। প্রিন্সিপাল স্যার আমাকে কেন ডাকছে? প্রিন্সিপাল স্যার কেন ডাকবে আমাদের? ছেলেটা বলে কি আমি জানি না। স্যারের রুম থেকে আপনাদের দেখিয়ে বললো যেন আমি এসে বলি স্যার আপনাদের ডাকছে। চল দুজনে মিলে যাই, গিয়ে দেখে আসি। ছেলেটা তখন বলে, আপু, আপনাদের দুজনকে ডাকছে না, শুধু আপনাকে ডাকছে। আচ্ছা, দুইজনকে না ডাকলেও আমরা দুইজনই যাব। এই কথা বলে দুজন উঠে প্রিন্সিপাল স্যারের রুমে থেকে হাঁটা দেয়। দূর থেকে আকাশ দুজনকে একসাথে আসতে দেখে রাগে কটমট করে ছেলেটাকে বলতে থাকে, তোকে কি বলেছি দুজনকে একসাথে আসতে বলার জন্য? তুই একটা গাধা। ছেলেটা বলে, ভাইয়া, আমি ওনাদের দুজনকে আসতে বলি নাই, কিন্তু ওনারা দুজনেই একসাথে আসছে। আকাশ তখন ছেলেটাকে বলে, যা যে বল, আমি ভুল বলেছি। আপু আপনাকে ডাকে নাই, অন্য একটা মেয়েকে দেখিয়ে বল ওকে ডেকেছে। তোর জন্য আজকের প্ল্যানটা ভেস্তে গেল। ছেলেটা তখন মেঘের কাছে এসে বলে, সরি আপু, ভুল হয়েছে, আপনাকে ডাকিনি। ওই যে দেখছেন সবুজ জামা গায়ে ওই আপুটাকে ডেকেছে, আমি ভুলে আপনাকে বলে ফেলেছি। ওরা দুজন হতবাক হয়ে চোখাচুকি করে আর বলে, এটা কি হলো? এদিকে নাম্বার পেয়ে মেয়েটাকে কল করবে কিনা বসে বসে ভাবতে থাকে আয়ান। এক পর্যায়ে ভাবনা চিন্তা শেষ করে মোবাইলটা হাতে নিয়ে মেঘার নাম্বারে কল দেয়। ওপাশ থেকে কল রিসিভ করতে শুনতে পায় একটা অপরিচিত কণ্ঠ। তখন মেঘা বলে ওঠে, আপনি কে বলছিলেন পাশ থেকে? আয়ান বলে, আপনি আমাকে চিনতে পারছেন না? আমার কণ্ঠটা দুদিনেই ভুলে গেলেন? বলে ওঠে, যেখানে মানুষ অনেক বছরের সম্পর্ক মনে রাখে না, সেখানে দুদিনে আপনার কণ্ঠ ভুলে যাওয়াটা কি অসম্ভব কিছু? কেন? কেউ কি আপনার অনেক বছরের সম্পর্ক ভেঙে দিয়েছে? না তো, ভাঙেনি। আমি তো জাস্ট একটা কথার কথা বললাম। তো এবার বলুন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আমি ভালো নেই। মেঘা কেমন? কি হয়েছে আপনার? আয়ান, সত্যি বলতে কি, আপনাকে দেখার পর থেকে ভালো নেই, চেয়েও ভালো থাকতে পারছি না। মিস মেঘা, একটা কথা বলতে চাই। একটা কথা বলতে চান? জি, মানে কিছু কথা আর কি। এতক্ষণ তো কত কথাই বললেন, জি বলুন। আমি কি আপনার সাথে দেখা করতে পারি? আপনি যদি চান তাহলে আমরা আজ কোনো একটা রেস্টুরেন্টে দেখা করি। আপনি দয়া করে না বলবেন না, কি করবেন তো? আজ তো আমি দেখা করতে পারবো না, কারণ আজ আমার একটা জরুরি কাজ আছে।
আপনি কিছু মনে করবেন না, আগে জানলে কাজটা অন্যদিন রাখতাম, কিন্তু কাজটা ভীষণ জরুরি, করতেই হবে, তাই আর যেতে পারছি না। এবার আমি রাখি, আল্লাহ হাফেজ। বলেই মেঘা ফোনটা রেখে দেয়। এরই মধ্যে আবার মোবাইলে রিং হতে থাকে। মোবাইলের দিকে তাকিয়ে দেখে বর্ষণের ফোন। অমনি মেঘা তাড়াতাড়ি রিসিভ করে ওপাশ থেকে বর্ষণ বলে, তোমার ফোন বিজি ছিল কেন? কার সাথে কথা বলছিলে এতক্ষণ? আয়ান ফোন করেছিল। বর্ষণ আয়ান মানে শুধুমাত্র আয়ান বলে ডাকছো তুমি? ও তোমাকে কেন ফোন করেছিল? তুমি ওর সাথে কথা বলেছো কেন? কেন বলেছো কথা? আমি কথা বলতে না চাইলেও বলতে হলো, কারণ আমি তো প্রথমে জানতাম না যে এটা ওনার নাম্বার। আমি তো না জেনে রিসিভ করেছি। তো মিস্টার আয়ান কি বলল তোমাকে? উনি আমার সাথে কোনো রেস্টুরেন্টে দেখা করতে চেয়েছিল। ও আচ্ছা, সেদিনে দেখাই হয়নি, এখন আবার নতুন করে দেখতে হবে, তাও কিনা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে। ভালো, বেশ ভালো তো। বর্ষণের কথা শুনে মেঘা হাউ হয়ে থাকে। এই ছেলে কি বলছে? সে কি ইচ্ছে করে কথা বলছে, নাকি আর বলেও তো তেমন কোনো কথা বলেনি? সে কি আর আয়নের সাথে রেস্টুরেন্টে যেতে রাজি হয়ে গেছে নাকি? বিকেলের দিকে মেঘা বাগানে বসে আছে। এমন সময় ওর ভাবি ওর কাছে এসে বলে, রেডি হয়ে নাও, আমরা বাইরে যাব। মেঘা তখন বলে ওঠে, কোথায় যাব ভাবি? আমরা একটু বের হব শপিং এর উদ্দেশ্যে। মেঘা তখন আর কিছু না বলে রুমে যেয়ে রেডি হয়ে নিচে চলে আসে। তখন ওর ভাবি মেঘের কাছে আসে, মেঘাকে দেখে বলে, পারফেক্ট, এবার চলো। মেঘা মনে মনে ভাবতে থাকে, পারফেক্ট মানে? সে কথার অত গুরুত্ব না দিয়ে ভাবির সাথে চলে যাই। কিছুক্ষণের মধ্যে তারা একটা বিশাল শপিং মলের সামনে এসে থামে। মেঘাকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে মলের ভিতরে চলে যায় ওর ভাবি। মলের ভিতরে যেয়ে মেঘার চোখ ছানা বড়া। মলের মধ্যে দাঁড়িয়ে আছে আয়ান। ভাবিকে দেখে সালাম দিয়ে জিজ্ঞেস করে, আপনি ভালো আছেন? তখন মেঘার ভাবি সালামের উত্তর দেয় এবং মুচকি এসে বলে, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। মেঘার দিকে তাকিয়ে, মিস মেঘা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আয়ান তখন খুশি হয়ে বলতে থাকে, জি আমিও আলহামদুলিল্লাহ। ওরা তিনজন মলের একটা রেস্টুরেন্টে যেয়ে বসে। 5 মিনিট পর মেঘার ভাবির মোবাইলে একটা ফোন আসে। ভাবি তখন ফোনটা রিসিভ করে আয়নের উদ্দেশ্যে বলে ওঠে, একটা খুব জরুরি কল এসেছে। আমাকে এক্ষুনি একটু আমাদের বাসায় যেতে হবে। তুমি একটু কষ্ট করে মেঘকে বাড়ি পৌঁছে দিও। ঠিক আছে ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মেঘাকে পৌঁছে দিব। না না, পৌঁছে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। মেঘনার মুখের দিকে তাকিয়ে বলে, আমি থাকতে আপনি একা একা যাবেন, সেটা কি হতে পারে? মেঘার ভাবি চলে যাওয়ার পর মেঘা কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। ওকে চুপ থাকতে দেখে আয়ন বলে ওঠে, আচ্ছা মেঘা, আপনার কি মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? মনে মনে শয়তানি হাসি দিয়ে বিড়বিড় করে বলে, বেটা আমার মন খারাপ না, তোর যে 14টা বাজবে সেটা ভাবছি। মেঘাকে লক্ষ্য করে বলে, আচ্ছা মেঘ, আপনি কি আমাকে পছন্দ করেন না? আমার কিন্তু আপনাকে বেশ লেগেছে, তাই আমি চাইছি আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। তাহলে হয়তো আপনার আর আমার মধ্যে এখন যেই দূরত্বটা আছে এটা হয়তো আর থাকবে না। পেছন থেকে বর্ষণ বলে ওঠে, তুই ঠিক বলেছিস আয়ান, বিয়ের পর দুজনের দূরত্ব ঘুচে যায়। দুজনের দূরত্ব মিটে যাওয়া মানে তো হলো দুজনে একে অপরের কাছে আসা। শোনকে এখানে দেখে অবাক হয়ে বলে, আরে আরজে সাহেব, তুই এখানে হঠাৎ, কি ব্যাপার? একটু কাজে এখানে এসেছিলাম, চলে যাচ্ছিলাম, অমনি চোখে পড়লো তোমাদের, তাই ভাবলাম হবু বউয়ের বউকে একটু দেখেই যাই। পরিচয় করিয়ে দিবে না? হ্যাঁ মেঘা, এ হচ্ছে আমার কাজিন আর যে বর্ষণ। ও আমার এই সব বিজনেস বোঝে না, তাই তো রেডিওতে শো করে বেড়ায়। এনিওয়ে, আর বর্ষণ এই হচ্ছে মেঘা, মাই ইউভি ওয়াইফ। এই কথা শোনা মাত্র বর্ষণ হাত দুটো মুষ্টিবদ্ধ করে চেয়ারের সাথে চেপে ধরে। ধীর চোখে তাকায় মেঘের দিকে। মেঘা সেটাও বুঝতে পেরে চোখ নিচে নামিয়ে চুপ করে থাকে। বর্ষণের মুখের অবস্থা দেখে আয়নকে জিজ্ঞেস করে, বর্ষণ, তোর কি কোনো সমস্যা হচ্ছে? তোকে অসুস্থ দেখাচ্ছে, তুই বাড়িতে চলে যা। এই কথা শুনে বর্ষণ আর 1 মিনিটও সেখানে থাকে না, উঠে চলে যায়। মেঘা তখন আয়নকে বলতে থাকে, আপনি আমাকে আপনার
উড বি ওয়াইফ কেন বললেন? এখনও আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক হয়নি। আসলে আমি আপনাকে কিছু বলতে চাই। আমার কথাগুলো শোনাটাই আপনার জন্য খুব জরুরি। আসলে আমি একজনকে পছন্দ করি, তাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আর ভাইয়া ভাবি মুখের উপরে আমি কিছু বলতে পারছি না। প্লিজ আপনি একটু বুঝুন আমাকে। আমি তাকে অনেক অনেক ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। এই কথা শোনা মাত্রই আয়ান ভিতরে ভিতরে রাগে ফুঁসে ওঠে আর মনে মনে বলতে থাকে, তোমাকে তো আমরা চাই, তুমি ছাড়া আমরা চলবে না, তুমি ছাড়া আমার চলবে না। আর আমি থাকতে তুমি অন্য কারো হলেও পারবে না। তোমাকে যে আমার ভীষণ ভালো লেগেছে বেবি। এদিকে বর্ষণ বাসে এসে ঘরের মধ্যে সবকিছু ভাঙচুর শুরু করে দেয়। বাড়ি থেকে নীলিমা চৌধুরী বর্ষণকে ডাকতে থাকে আর বলতে থাকে, কি হয়েছে বাবা, তুই এমন করছিস কেন? বল তুই, কি হয়েছে তোর? দরজা খোল, পাগলামি করিস না। তোর কি হয়েছে আমাকে বল। বর্ষণ ভিতর থেকে চিৎকার করে বলতে থাকে, আমার কিছু হয়নি, তুমি চলে যাও। এই বলে বর্ষণ তার কাচের টেবিলের মধ্যে এক ধাক্কা দেয়, আর অমনি টেবিল ভেঙে কাচ গিয়ে বর্ষণের হাতে বিঁধে যায়। সাথে সাথেই গড়গড় করে রক্ত পড়তে থাকে। নীলিমা চৌধুরী বাহির থেকে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে বাড়ির সবাই চলে আসে, দরজা ধাক্কাতে থাকে সবাই। এক পর্যায়ে বর্ষণ দরজা খুলে দেয়। সাথে সাথে নীলিমা চৌধুরী বর্ষণের হাত চেপে ধরে জুলি দৌড়ে যেয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। নীলিমা বর্ষণ বারবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কি হয়েছে, কেন এমন করছে? কিন্তু বর্ষণ মুখে কোনো কথা না বলে পিছন থেকে এনা চৌধুরী আর আসিফ সাহেবের এই অবস্থা থেকে মুখ ফুলিয়ে চলে যায়। জুলি বর্ষণকে ধীরে ধীরে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এমন করছো কেন? মেঘা কি কিছু বলেছে তোমাকে? তুমি শান্ত হও, নিজেকে কেন আঘাত করছো? দেখো কত রক্ত ঝরছে। বর্ষণ জুলির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, তাহলে আমি কাকে আঘাত করব? আমার যে আত্মা, তাকে তো আমি কিছু বলতে পারবো না, তাই নিজেকে আঘাত করছি, নিজেকে কষ্ট দিচ্ছি। নীলিমা চৌধুরী ওদের দুজনের কথা শুনে বলে ওঠে, জুলি এটা কে? জুলি এটা কে? কার জন্য ও এমন করেছে? তোরা দুজন আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস, বল আমাকে। বর্ষণ অসহায়ের মতো তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। জুলি কি বলবে বুঝতে পারছে না। এদিকে তার ভাই, আর অন্যদিকে বর্ষণ, যে তাকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে, বোনের মতো আগলে রাখে। সত্যি চিন্তা করে জুলি নীলিমা চৌধুরীকে সব কিছু খুলে বলে। নীলিমা চৌধুরী সব শুনে হতভম্ব হয়ে যায়। জুলি বর্ষণের কাছে এসে ব্যান্ডেজ করে দেয়। ভাইয়া তুমি শান্ত হও, তুমি আর এভাবে নিজেকে কোনো আঘাত করবে না। আমি মেঘার সাথে কথা বলবো। কি কথা বলবি? আজ ওরা রেস্টুরেন্টে বসেছিল, তোর ভাই আমাকে তার হবু বউ হিসেবে পরিচয় করিয়ে দিল মেঘের সাথে। এই সিন দেখে আমি কিভাবে ঠিক থাকি বল? মেঘাটা যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসে, তাহলে ওর সাথে ওইখানে কি করছে? আর তোর ভাই যখন হবু বউ হিসেবে পরিচয় করাচ্ছিল, তখনও কিছু বলল না কেন? বল আমাকে। আজ যদি সেখানে আয়ান না হয়ে অন্য কোনো ছেলে হতো, তবে তাকে মেরে ওখানে পুঁতে দিতাম, কিন্তু এটা আমি করতে পারিনি, তাই নিজেই নিজেকে কষ্ট দিচ্ছি। রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরে মেঘা মুখ গোমড়া করে তার নিজের ঘরে চলে যায়। ওই দিন আর নিজের রুম থেকে বের হয় না, কারণ তার ভাবি তাকে মিথ্যা বলে নিয়ে গেছে, আবার ইচ্ছে করে তাকে ওখানে একা রেখে এসেছে। এটা তার ভাবি ইচ্ছে করেই করেছে, তাই সে আর কথা বলবে না কারোর সাথে। রাতে মেঘা শুয়ে আছে, এমন সময় জুলি তাকে ফোন দেয় এবং বর্ষণের পাগলামির কথা সব তাকে বলে। এসব শুনে মেঘা অনেক কানাকাটি করে। সকালবেলা মেঘাকে টেবিলে না দেখে মেঘার ভাই জিজ্ঞেস করে, কি ব্যাপার, মেঘা কোথায়? ও নাস্তা করবে না? আজ ওর এত লেট কেন? ও তো জানে আমি বাসে থাকলে ওকে ছাড়া খাবার খায় না। মেঘার কি শরীর খারাপ? কাল বাহির থেকে আসার পর কারোর সাথে কোনো কথা বলিনি, ঘুমিয়ে পড়েছিল। আমি ভেবেছিলাম হয়তো বাহির থেকে এসে বলে তাই আর ডিস্টার্ব করিনি। আচ্ছা তুমি বসো, আমি ওকে ডেকে নিয়ে আসি। এই কথা বলেই মেঘার ভাবি মেঘাকে ডাকতে চলে যায়। মেঘার দরজায় নক করতে দেখে দরজা ভেতর থেকে লক করা। তখনই মেঘার ভাবি জোরে জোরে মেঘা মেঘা বলে ডাকতে থাকে। মেঘা শোয়া থেকে উঠে ধীর পায়ে এসে দরজা খুলে দেয়। মেঘার ভাবি মেঘাকে দেখে তাকে চমকে ওঠে, কারণ তার চোখ মুখ ফোলা ফোলা। তখনই ভাবি বলে, মেঘু তোর কি হয়েছে? তোর শরীর ভালো না? তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? তুই কেঁদেছিস, কিন্তু কেন? আমার কিছু হয়নি, আমি ভালো আছি।
কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। কেন, কি হয়েছে সোনা? আমি আবার কি করেছি? তুমি আমার সাথে আজকাল মিথ্যে কথা বলো। আমাকে আর পছন্দ করো না তুমি। কাল তুমি আমাকে মিথ্যে কথা বলে মলে নিয়ে গেছো, আবার সেখানে একা ফেলে চলে এসেছো। হায় সোনা, তুই একা কোথায় ছিলি? আয়ন ছিল তোর সাথে। আর সত্যি বলছি, আমার জরুরি ফোন এসেছিল বাসা থেকে, তাই যেতে হয়েছে। সেই জন্য মন খারাপ আর এইভাবে কেঁদে কেটে চেহারায় দশা বানিয়ে ফেলেছিস। নিচে চল, তোর ভাইয়া তোকে ডেকেছে। তুই তো জানিস তোর ভাইয়া তোকে ছাড়া খাবার খায় না। এখন ফ্রেশ হয়ে চল তো আমার সাথে। বলে মেঘাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। তারপর মেঘা ওয়াশরুম থেকে বের হলে তাকে নিয়ে নিচে ডাইনিং টেবিলে চলে আসে। মেঘাকে দেখে মেঘার ভাইয়া বলে ওঠে, আমার মেঘারানী আজ এত লেট যে, কি হয়েছে? তোমার মেঘার মন খারাপ, কারণ কাল আমি বাসায় জরুরি কলে আসায় তাকে আয়নের সাথে রেখে ও বাড়িতে গিয়েছিলাম, সেই জন্য। হায় আল্লাহ, এতে মন খারাপের কি আছে? আয় তো, আমাদের নিজের ছেলের মতোই। কদিন পরে যখন সে এই বাড়ির জামাই হবে, তখন তো সবসময় তার সাথেই তোমাকে চলাফেরা করতে হবে। এখন না হয় একসাথে একটু ঘোরাফেরা করলা, এতে করে তোমাদের দুজনের জানাশোনাটাও ভালো হবে। মেঘা মনে মনে ভাবতে থাকে কি করে সে বর্ষণের কথা তার ভাই ভাবিকে বলবে। আর যদি না বলে তাহলে তো দেখা যাচ্ছে তার ভাই ভাবি তাকে ধরে বেঁধে ওই আয়নের সাথে বিয়ে দিয়ে দিবে। মেঘা মনে মনে অনেক ভাবতে থাকে, এখনই বলবে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। কি করবে? এইদিকে বর্ষণও মাথা খারাপ করে বসে আছে, কখন জানি কোন অঘটন ঘটিয়ে ফেলে। সকালবেলা হাজার চেষ্টা করে মেঘা তার ভাই ভাবিকে বর্ষণের কথাটা বলতে পারে না, তাই ভিতরে ভিতরে তার অনেক কষ্ট হতে থাকে। বিকেলে মেঘা বারান্দায় দাঁড়িয়েছিল, ঠিক তখনই বর্ষণের ফোন আসে। ফোন রিসিভ করে তাকিয়ে দেখে বর্ষণ রাস্তার ওই পার দাঁড়িয়ে আছে, হাতে তার ব্যান্ডেজ। এটা দেখে মেঘার বুকটা ধক করে ওঠে। সে ফোন নেই বলে ওঠে, আপনি কি পাগল? আপনার মাথায় কি সমস্যা আছে? কেন এরকম করছেন? যদি কাজ দিয়ে পুরো হাত কেটে যেত তখন কি হতো? আর আপনি এত মাথা খারাপ কেন করছেন? হ্যাঁ, আমি পাগল এবং উন্মাদ। এখন এই মুহূর্তে যদি তুমি আমার সামনে না আসো, তবে আমি সত্যি সত্যি উল্টাপাল্টা কিছু করে ফেলবো, নয়তো নিজেকে আরও ক্ষত বিক্ষত করব। তুমি আসবে কি না বলো? তোমার কাছে সময় মাত্র 20 মিনিট, এর মধ্যে আসবে। বর্ষণের কথা শুনে মেঘা কি করবে বুঝতে পারছে না। 20 মিনিট সময় তার কাছে, সে কি করবে? বর্ষণের কাছে যাবে নাকি বলবে সে আসতে পারবে না? যদি না যাই তাহলে যদি আবার বর্ষণ উল্টাপাল্টা কিছু করে ফেলে? ভাবতেই মেঘার মাথা আর কাজ করে না। এভাবে 10 মিনিট সময় পার হয়ে যায়। আর বর্ষণ ফোনে বলে, 10 মিনিট শেষ, তোমার হাতে সময় আছে আর মাত্র 10 মিনিট। মেঘা চোখ বন্ধ করে, তার চোখের সামনে বর্ষণের অসহায় মুখটা ভেসে ওঠে। তখনই সে সব কিছু বাদ দিয়ে গায়ে ওড়নাটা ভালো মতো জড়িয়ে নিয়ে নিচে চলে যায়। আস্তে আস্তে গেট দিয়ে বের হয়ে রাস্তার ওপারে বর্ষণের সামনে চলে আসে। এই প্রথমবার মেঘা বর্ষণের এতটা কাছাকাছি। মেঘা, তুমি ঠিক আছো? তোমার চোখ এমন দেখাচ্ছে কেন? তুমি কি কান্না করেছো কোনো কারণে? কি হয়েছে? তোমাকে কেউ কিছু বলেছে? প্লিজ বলো, চুপ করে আছো কেন? কথা বলো। অসহায় দৃষ্টিতে বর্ষণের দিকে তাকিয়ে আছে। বর্ষণকে যেন চেনা যাচ্ছে না। এলোমেলো চুল, মুখটা বলেন, হাতে ব্যান্ডেজের কি হাল হয়েছে? চারিদিকে সন্ধ্যার নীরবতা আপচে অন্ধকার হয়ে এসেছে। দুজন নরনারী অসহায়ের মতো দুজনের দিকে তাকিয়ে আছে। ঘোর লাগা দৃষ্টিতে কারোর মুখে কোনো কথা নেই, চোখে চোখে যেন সব বলে দিচ্ছে। ওরা এক পর্যায়ে বর্ষণ মেঘাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, মেঘা, আমি তোমাকে ছাড়া প্লিজ প্লিজ থাকতে পারছি না। চলো আমরা কোথাও চলে যাই, তা না হলে তোমার ওই মিলন ভাই তোমাকে আয়নের সাথে বিয়ে দিয়ে দিবে। মেঘা বর্ষণের বুকের মধ্যে মুখ গুজে কান্না সরে বলে ওঠে, আমি পালিয়ে যেতে পারবো না, কারণ ভাইয়া ভাবি আমাকে ছোটবেলা থেকে তাদের সন্তানের মতো মানুষ করেছে। তাদের সাথে আমি কি করে বিশ্বাসঘাতকতা করব? তখনই এক ঝটকায় মেঘাকে বুক থেকে সরিয়ে ওর গাল দুটো 2 হাত দিয়ে চেপে ধরে আর বলে ওঠে, তাহলে কি করবে তুমি? ওই আয়নকে বিয়ে করবে? তোমার ভাইয়া ভাবি আমাকে মেনে নিবে? মেঘা তখন বলে, ভাইয়া ভাবি আমার কথা কখনো ফেলে দেয়নি। আমি যখন যা চেয়েছি তাই দিয়েছে। আজ আমি আপনার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আমার বিশ্বাস, আমি ভাইয়া ভাবিকে আপনার কথা বললে ওরা আমাকে অন্য কোথাও বিয়ে দেবে না। অত যাই হোক, আমি তোমাকে হারাতে পারবো না।
যদি তোমার ভাইয়া ভাবি তোমার কথা শোনার পরও রাজি না হয়, তখন তুমি কি করবে? তখন কি তুমি ওনাদের কথা মেনে নিবে? যদি এমন হয় তাহলে কিন্তু আমি তোমাকেও খুন করব, নিজেও খুন হব। তবু আমি তোমাকে অন্য কারো হতে দেব না। মেঘা অসহায়ের মতো বর্ষণের মুখের দিকে তাকিয়ে থাকে। এতটা ভালোবাসে মেঘাকে। মেঘা বলে ওঠে, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। আপনি তো আমাকে শুধু মনে দেখেছিলেন এবং সেটা শুধু ছবিতে ছিল, এতেই আপনি আমাকে এতটা ভালোবাসেন কেন? তোমার কি মনে হয় আমি শুধু তোমাকে মোবাইলে দেখেছি? আমি তোমাকে দেখেছি সেই 2 বছর আগে জুলির সাথে, যখন তুমি আমাদের বাসায় গিয়েছিলে। ছাদের উপর জুলির সাথে একটা গাছের সামনে দাঁড়িয়েছিলে। আমি তখন হঠাৎ ঘুম থেকে উঠে ছাদে যাই, আর তখনই আমার চোখ আটকে যায় এক মায়াবিনীর উপরে। ঠিক তখন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলি, আর ধীরে ধীরে আমার সেই ভালোবাসা বিকট আকার ধারণ করে। আমি তোমাকে দূর থেকে দেখতাম, কারোর সাথে তোমাকে সহ্য করতে পারতাম না। ব্যাপারটা আমি দুলির সাথে শেয়ার করি। জুলি আমার ছোট বোন হলেও আমরা দুজন বেস্ট ফ্রেন্ডের মতো। ওই আমাকে তোমার নাম্বার দিয়েছে এবং তোমার সব কিছু তথ্য ওই আমাকেই দিত। এ কথা বলেই বর্ষণ আবার মেঘাকে নিজের সাথে জড়িয়ে ধরে। ঠিক তখনই মেঘাদের বাসার গেটের সামনে থামে। আয়ানের গাড়ি থেকে বের হয়ে ভিতরে ঢুকবে, ঠিক তখনই তার চাবিটা পড়ে যায়। চাবি তোলার জন্য নিচে ঝুঁকতেই হঠাৎ চোখ যায় রাস্তার উপরে। আয়নের কেমন খটকা লাগে। কেন মনে হচ্ছে আমি যেন পরিচিত মুখ দেখেছি? ওটা রাস্তার পাশে বসন না, ও ওখানে কি করেছে? আর ওর ওটার সাথে এটা কে? বলে আয়ন একটু এগিয়ে যায় আর দেখতে পাই বসন কাউকে বুকের সাথে জড়িয়ে ধরে আছে। আয়ন এইটা দেখে একটু দূরে সরে যায় এবং একটু আড়াল হয়ে দাঁড়ায় ব্যাপারটা কি দেখার জন্য। এবার আমাকে ছাড়ুন, আমি ভাইয়া ভাবির সাথে আপনার কথা বলবো। আমার বিশ্বাস ওনারা আমার কথা ফেলবে না। আপনি পাগলামি করবেন না। আপনি এখন বাসায় চলে যান আর কোনো উল্টা পাল্টা করার চেষ্টা করবেন না, ঠিক আছে? যদি তারা তোমার কথা মেনে না নেয় তখন কি করবে? তখন কি তুমি তাদের কথা শুনবে? ধীরগতিতে বলে না শুনবো না। ধীরগতিতে বলে না শুনবো না, তবে আমার মনে হয় তারা না করবে না। ঠিক আছে, এবার তো ছাড়ুন। বসন মেঘাকে বুক থেকে উঠিয়ে 2 হাতে মুখটা ধরে মেঘার কপালে একটা চুমু এঁকে দেয় আর বলে, তৈরি থেকো। যদি তারা তোমার কথা না শোনে আর যদি কোনো উল্টাপাল্টা করতে চায়, তবে আমি তোমাকে নিয়ে যাব আমার কাছে। মেঘা যখন ফিরে আইন হালকা অন্ধকারেও মেঘার চেহারাটা বেশ ভালোভাবে দেখতে পায় এবং এগুলো দেখে আইন হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে এটা কি হচ্ছে। মেঘার বসন ও ঠিক দেখছে তো? এটা কখনোই হতে পারে না। আমার সব কিছুতেই বর্ষণ ভাগ বসাতে পারে না। যেটা আমার সেটা শুধু আমারই হবে। ছোটবেলা থেকেই আমার সাথে সব কিছু ভাগ করতে চায়। এখন আমার ভালো লাগার মধ্যেও ওর ভাগাভাগি, এটা আমি কখনোই সহ্য করব না। মেঘাকে তো আমি কখনোই বর্ষণের হতে দিব না। এই কথা বলে আইন মেঘাদের বাড়ির ভিতর চলে যায়। ভিতরে যেয়ে সে এমন ভাব করে যেন সে কিছুই দেখেনি বা জানে না। তখন সে ড্রয়িং রুমে যেয়ে মেঘার ভাবিকে দেখতে পায় এবং তাকে সালাম দেয়। ভাবি, মেঘা কোথায়? আমি একটু মেঘাকে নিয়ে বের হতে চাচ্ছিলাম, যদি আপনার অনুমতি থাকে তবে। মেঘার ভাবি বলে ওঠে, বসো বসো, ও যাবে, আমি মেঘাকে ডেকে দিচ্ছি। বলেই উপরে যেতে নাই পিছন থেকে আইন বলে, ভাবি মেঘা মনে হয় একটু বাহিরে গিয়েছিল, ওকে দেখলাম গেটের ওপার বাড়ি থেকে আসতেছে। ও আচ্ছা, কখন বাইরে গেলে আমাকে বললে না তো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, মেঘু ভিতরে আসো। তখনই মেঘা ড্রয়িং রুমে প্রবেশ করে। আইনকে বসে থাকতে দেখে সে চমকে যায়। তারপর সে ধীর পায়ে এসে উপরে যেতে নেয়। তখনই তার ভাবি বলে ওঠে, মেঘা, তুমি উপরে গিয়ে তৈরি হয়ে আসো। আয়ান তোমাকে নিয়ে একটু বের হতে চাচ্ছে। তোমরা দুজন একসাথে কোথাও ঘুরে এসো। ঘুরতে গেলে তোমার মনটাও ভালো লাগবে। মেঘা তখন বলে, না ভাবি, আমি আজকে ঘুরতে যেতে পারবো না। আমার খুব শরীর খারাপ লাগছে এবং শরীরটা কেমন যেন দুর্বল মনে হচ্ছে। প্লিজ, আজ আমি কোথাও যেতে পারবো না। আইন মেঘার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার সাথে যেতে এখন তোমার শরীর খারাপ হয়ে গেল। এখন শরীর দুর্বল লাগছে কেন? বর্ষণ এমন কি করে দিল যে তোমার শরীর দুর্বল হয়ে গেল? বেবি, তুমি যতই বাহানা করো, আমি তো তোমাকে নিয়ে যাবই।
হঠাৎ করে আপনার শরীর খারাপ কেন হলো? ডাক্তারের কাছে যাবেন, শরীর দুর্বল তো ভালো না। ডাক্তার খবর দেই আপনার প্রেসারটা মেপে দেখুক। মেঘা, দেখছিস আয়ানের কি টেনশন তোকে নিয়ে? তোর হেলথ এর কতটা চিন্তা করে। ও তো ঠিকই বলেছে, বেশি খারাপ লাগে বল, ডাক্তারকে খবর দিই। না ভাবি, বেশি খারাপ লাগছে না। কবে যে বললি? ওই আর কি একটু খারাপ লেগেছিল। আয়ন ভাবিকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাবি মেঘা কি কোনো কারণে আমাকে অপছন্দ করে মনে হলো? কেন জানি আমাকে এড়িয়ে চলে গেল। আরে না না, ঠিক ওটা না। আসলে মেঘা খুব আদর যত্নে বড় হয়েছে তো, তাই বিয়ের কথাটা ভাবতে পারছে না। ও হয়তো ভাবছে বিয়ের পর আমরা ওকে পর করে দিব, ও হয়তো আর স্বাধীনতাভাবে চলতে পারবে না। আমরা হয়তো ওকে আমাদের থেকে দূরে সরানোর জন্য বিয়েটা দিতে চাচ্ছি, এই আর কি। মনে মনে, আরে ভাবি তুমি এত কিছুই জানো না। তোমার ননদিনী যে ডুবে ডুবে জল খাচ্ছে, শুধু জলই খাচ্ছে না, জল ঘোলা করে ঘোলা জলে ডুব দিয়ে মাছ ধরেছে। সেই খবর কি আছে তোমার? একটা কথা ছিল। আসিফ সাহেব আর মেঘার ভাইয়া বসে কথা বলছিল, এর মধ্যে ওখানে প্রবেশ করে এনা চৌধুরী। এনা চৌধুরী মেঘার ভাইয়ের উদ্দেশ্যে বলে ওঠে, সত্যি ভাই, আমি ভাবতেও পারছি না আপনি আমার আত্মীয় হতে যাচ্ছেন। তো ছেলে মেয়ে দেখা শেষ, মেয়ে ছেলে দেখা শেষ, এখন বিয়ের দিনটা পাকা করলেই তো আপনি আমি পাকাপোক্তভাবে আত্মীয় হয়ে যাই। আমার মনে হয় শুভ কাজে খুব একটা বেশি দেরি করা ঠিক হবে না। তাছাড়া আয়ান আমাদের একমাত্র ছেলে, ওর বিয়েতে আমার কত স্বপ্ন, সব কিছু ইউনিক হতে হবে, সেজন্য তো সময় লাগবে। তাই বলছিলাম বিয়ের দিনটা পাকা করে ফেললে ভালো হয়। বলে ওঠে, তো ঠিক আছে, আপনারা সবাই বসুন, আপনারা সবাই আসুন। সামনের শুক্রবারে আমাদের বাসায় সবাই মিলে বসে তখন একটা শুভ দিন দেখে বিয়ের দিন পাকা করা যাবে। তবে ঠিক আছে, সামনের শুক্রবার আমরা সবাই যাচ্ছি। আমরা অতি তাড়াতাড়ি মেঘা মাকে আমাদের বাড়ি নিয়ে আসতে চাই। তো ঠিক আছে, এই কথাই রইল। আসছেন সবাই বলে উনি ওখান থেকেই বেরিয়ে চলে গেলেন। আসিফ চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে মেঘা, ওর ভাইয়ের একমাত্র বোন, ওর ভাইয়েরও কোনো সন্তান নাই, যা কিছু আছে সবই মেঘার। আর মেঘার মানে আমাদের। ওই মেয়ে যদি আমার বাড়িতে আসে তবে সে হবে সোনায় ডিম পাড়া হাঁস, আর সেই সুযোগ আমি কখনোই হাতছাড়া করতে চাই না। তুমি যেভাবেই হোক খুব তাড়াতাড়ি এই বিয়ের ব্যবস্থা করো। ও আরেকটা কথা, তোমার অতি আদরের ছোট ভাই আর ভাবি আমার ছেলের বিয়ের ব্যাপারে যেন কোনো রকম নাক না গলায়, এই কথা আমি তোমাকে বলে দিলাম। আর আমার মেয়ে, ওর কথা কি বলবো, ওকে তো ওরা বশ করে নিয়েছে। মেয়েটা হয়েছে পুরো নীলিমা চৌধুরীর মতো গেও ভূত। মাঝে মাঝে মনে হয় ও আমার পেট থেকে জন্মায়নি, জন্মেছে ওই নীলিমার পেট থেকে। আসিফ সাহেবদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। আসিফ সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমরা সবাই আগামীকাল শুক্রবার মেঘাদের বাড়িতে যাব মেঘাকে আংটি পরাতে এবং তার সাথে বিয়ের তারিখকেও ফাইনাল করব। তাই সবাই কাল তৈরি হয়ে থাকবে। আসিফ সাহেবের কথা শুনে বর্ষণের বাবা আশিক সাহেব বলে ওঠে, এত তাড়াতাড়ি বিয়ে? ভাইজান, সবে তো কিছুদিন হলো। আয়ানটা দেশে ফিরুক, বিজনেস বুঝে নীল ওকে আরেকটু সময় দিলে ভালো হতো, তাই ভালো হতো না? এত সময় নেওয়ার কি আছে, বিজনেসে জয়েন হয়ে এখন বিয়েটা হয়ে গেলেই ভালো হয়। আসিফ সাহেব বলে ওঠেন, ধীরে বলে ওঠেন, বলছিলাম কি ভাইয়া, আয়ান আর বর্ষণ তো প্রায় একই বয়সের। কথা শেষ করতে না দিয়ে এনা চৌধুরী বলে ওঠেন, তোমার ইচ্ছার আর আমার ইচ্ছা এক হলো। তোমার ছেলে হলো নিজের মনের ইচ্ছে চলে, তার কি অপরের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম আছে? সেই তো বাউন্ডুলের টাই, এত পড়াশোনা করেও পারলো না নিজেদের বিজনেস সামলাতে, আর না পারলো কোনো একটা ভালো কিছু করতে। শেষে কি না কি করে সামান্য ওই রেডিওতে আর যে তুমি বর্ষণের সাথে আয়নের তুলনা দিচ্ছ। ওনাদের সব কথার উপর থেকে বর্ষণ সব শুনে ফেলে এবং রাগে ফুঁসতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি বাউন্ডুলে বলেই আপনার ছেলে আজ বিজনেসে ঢুকতে পেরেছে আর আসছে রেডিও, ওখানে তো আমি শখের বসে কাজ করি। আর আয়ানের সাথে মেঘার বিয়ে, সেটা তো কোনো দিনও হবে না।
আমি আমার মেঘাকে অন্য কারো হতে দিব না। যতদিন আমার নিঃশ্বাস আছে ততদিন তো নয়ই, এমনকি মরে গেলেও না। এই কথা বলে বর্ষণ তার রুমে চলে যায় এবং সেখান থেকে মেঘাকে ফোন দেয়। ওপাশ থেকে মেঘা ফোন উঠালে বর্ষণ বলতে থাকে, তুমি আমাকে বলেছিলে তুমি তোমার ভাইয়া ভাবিকে গুছিয়ে বলবে আমাদের কথা, কিন্তু তুমি সেটা করো নাই। তাই তো কাল শুক্রবার আয়ানের প্রসার, সবাই যাচ্ছে তোমাকে আংটি পরাতে। খুব শখ তোমার আংটি পরার আর বিয়ে করার। আমি তোমাকে বিয়ে করানোর স্বাদ মিটাবো। তুমি কি ভেবেছো আমাকে ধোকা দিয়ে তুই অন্য কারো বউ হয়ে যাবে? আর আমি সেটা চেয়ে চেয়ে দেখে দেবদাস হব? কখনোই না। আমি এরকম ছেলেই নই। আমি আমার নিজের জিনিস কি করে আদায় করে নিতে হয় সেটা খুব ভালো করে জানি। আপনি কি বলছেন আন্টি? আপনি কি বলছেন? আংটি পরানো মানে আর বিয়ে সে তো অনেক দূরের কথা। আমি তো এর কিছুই জানি না, আমাকে তো কিছু বলা হয়নি। খুব ভালোবাসো না তুমি তোমার ভাইয়া ভাবিকে? তারা তো মনে হয় তোমাকে একটু ভালোবাসে না। যদি তাই হতো তবে তারা তোমার মতামত নেওয়ার চিন্তা করত। তারা তো তোমাকে এতটাই ভালোবাসে যে তোমাকে না জানিয়ে তোমার বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে ফেলেছে। এখন তুমি কি করবে? আমি ভাইয়া ভাবির সাথে কথা বলবো, আপনার বিষয়ে জানাবো, তারপরেও আমি ওই অয়নকে বিয়ে করব না। তুমি তাদের জানাতে দেখা যাবে তোমার বিয়ে হয়ে তুমি অন্যের বাসর ঘরে চলে গেছো, আর আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে দিব না। আসছি আমি, রেডি হও। বলে কল কেটে দেয় বর্ষণ। আর মেঘা বসে বসে ভাবতে থাকে সে কি করবে। একদিকে ভাইয়া ভাবিকে না জানালে তার বিয়ে আয়নের সাথে হয়ে যাবে, আরেকদিকে বর্ষণ পাগলামি শুরু করেছে। সে এখন করবে তো করবে কি, ভাবতে ভাবতে ধপ করে বসে পড়ে। কিছু একটা ভেবে জুলিকে কল দেয়। হ্যালো জুলি, তুই কি করছিস? প্লিজ আমাকে এই অবস্থা থেকে উদ্ধার কর। একমাত্র তুই ছাড়া আমাকে এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। প্লিজ আমাকে বল আমি এখন কি করব। একদিকে ভাইয়া ভাবি, অন্যদিকে বর্ষণ, আর একদিকে তোর ভাই এসে আমার জীবনটাকে ছেঁড়া ভেড়া বানিয়ে দিচ্ছে। দেখি আমি কি করতে পারি। তুই শোন, আল্লাহ ভরসা। বর্ষণ ভাইয়া তোর কিছু হতে দিব না, কিন্তু আমার ভয় হচ্ছে বর্ষণ ভাইয়াকে নিয়ে সে না নিজের কোনো ক্ষতি করে ফেলে। মেঘা, তুই শুধু ভাইয়ার একটু সাপোর্ট করিস আর ভাইয়ার সাথে উল্টাপাল্টা কিছু বলিস না। তুই উল্টাপাল্টা কিছু করলে ভাইয়া তার নিজের ক্ষতি করবে। ড্রয়িং রুমে বসে আছে মেঘার ভাইয়া ভাবি আর মেঘা। মেঘার ভাইয়া বলে ওঠে, মেঘা, আগামীকাল আয়নের বাসা থেকে সবাই আসবে। ওরা তোমাকে দেখেছে, তাই ওরা চাচ্ছে কালকে আসার পর তোমাকে আংটি পরিয়ে যেতে এবং বিয়ের তারিখটাও ফাইনাল করবে। মেঘা তখন অনেক সাহস চুকিয়ে বলে ওঠে, ভাইয়া বিয়েটা আমি করতে চাচ্ছি না। কিন্তু কেন? তোমার তো বিয়ের বয়স হয়েছে। আজ হোক কাল হোক বিয়ে তো তোমাকে করতেই হবে। তো তুমি কেন বিয়েটা করতে চাচ্ছ না? আসলে ভাইয়া আমার আয়ানকে পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? আয়ান খারাপ কিসের? দেখতে সুন্দর, পড়াশোনা ভালো, কাজও ভালো। এখানে তোমার অমত করার কি আছে? তবুও ভাইয়া আমার ওনাকে ভালো লাগেনি। মেঘের ভাবি তখন বলে ওঠে, কেন রে মেঘা, তোর কি কাউকে পছন্দ করা আছে? মেঘা তখন নিচু স্বরে জবাব দেয়, তখনই ওর ভাবি বলে ওঠে, কে সে? তুই আমাদেরকে আগে বলিসনি কেন? আরে যে বর্ষণ অর্থাৎ জুলির কাজিন। তার মানে আয়ানের কাজিন বর্ষণ? আর কোনো ছেলে খুঁজে পেলে না তুমি? শেষে কিনা ওই বাউন্ডুলে ছেলেটা, যে কিনা নিজের মত মতো চলাফেরা করে। কোথায় আয়ান আর কোথায় বর্ষণ? ভালো জিনিস কি তোমার চোখে পড়ে না? আমরা কি তোমার খারাপ চাইবো? তুমি ছোট মানুষ, ভালো মন্দ তুমি কি বুঝো? তাই ওসব চিন্তা বাদ দাও। আমরা তোমাকে ছোটবেলা থেকে সন্তানের মতো বড় করেছি। আমরা নিশ্চয়ই তোমার খারাপ চাইবো না। তাই ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আর অমত করো না। কালকের জন্য রেডি হও। আর আমি কথা দিয়ে ফেলেছি, আমি চাই না আমার কথার কোনো বরখেলাপ হোক। তুমি নিশ্চয় চাইবে না তোমার ভাইয়ার অসম্মান। মেঘার ভাবি এসব শুনে হতভম্ব হয়ে থাকে। উনি কি বলবে নিজে বুঝে পাচ্ছে না। মেঘা দৌড়ে নিজের রুমে চলে যায় আর দরজাটা বন্ধ করে দেয়। ঘরে ঢুকে অঝরে কান্নায় ভেঙে পড়ে। তাহলে কি তার ভাইয়া তাকে জোর করে আয়নের সাথে বিয়ে দিয়ে দিবে? সে যেন ভাবতেই পারে না, তার বুকটা ফেটে যাচ্ছে। ওদিকে দরজার ওপারে মেঘার ভাই আর ভাবি মেঘাকে ডাকতে থাকে আর বলে, মেঘা দরজা খোল, আমার কথা শোন। কিন্তু মেঘা দরজা খুলে না, কান্না করতে থাকে। মেঘার ভাবি নিচে যেয়ে মেঘার ভাইকে বলে, আর একটু ভেবে দেখলে হতো না? মেয়েটা যখন চাইছে না, তো তুমি কি ওকে জোর করে বিয়ে দিবে? ও যা চাচ্ছে সেটা সম্ভব না।
দুনিয়ার সম্পর্কে ওর এখনও বোধ হয়নি। ও ছোট মানুষ, ও ভালো মন্দর কিছু বোঝে না। ওর কাছে এখন যেটা ভালোবাসা সেটা আবেগ ছাড়া কিছুই না, আর আবেগ দিয়ে দুনিয়া চলে না। আর আমি কখনোই ওর খারাপ চাইবো না। আশা করি তুমিও আমার মতোই ভাববে, ওর হয়ে বাচ্চামি করে আমাকে বোঝাতে আসবে না। মেঘার ভাবি পরিচয় তোটা নেয়, সে কি করবে? একদিকে তার স্বামী, আরেকদিকে সন্তানের মতো ননদিনী যাবে কোন দিকে বুঝে উঠতে পারছে না। রাতে বর্ষণের ফোন আসে এবং সে মেঘাকে জিজ্ঞেস করে মেঘা তার বিষয়ে কিছু বলেছে কিনা। তখনকার ঘটে যাওয়া সব ঘটনা মেঘা বর্ষণকে বলে। সব শুনে বর্ষণ জ্বলে ওঠে। আমি তোমাকে আগেই বলেছিলাম এটা মানবে না। আমি আসছি তোমাকে নিয়ে যেতে, তুমি রেডি হও, তা না হলে ওরা তোমাকে আয়নের সাথে জোর করে বিয়ে দিয়ে দিবে বলেই লাইনটা কেটে দেয়। মেঘা ভাবতে থাকে বর্ষণ কি সত্যি সত্যি এখানে এসে ওকে নিয়ে যাবে? সে কি বর্ষণের সাথে পালিয়ে যাবে? তাহলে ভাইয়া ভাবির এতদিনের সম্মান নষ্ট হয়ে যাবে। আবার যদি বর্ষণের সাথে না যায় তবে আয়নের সাথে তার বিয়ে হবে। সে করবে তো করবে কি? অনেকক্ষণ ভাবনার পর মেঘা তার মাথা চেপে ধরে বসে থাকে। সে আর ভাবতে পারছে না, তার মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। রাত তখন 2টা, বারান্দায় খটখট শব্দ হচ্ছে। মেঘা চোখ খুলে বোঝার চেষ্টা করে কিসের শব্দ। এমন সময় মেঘার মোবাইলে কল আসে। ফোন রিসিভ করতেই বর্ষণ বলে, মেঘ দরজা খোলো। এত রাতে দরজা খোলার কথা শুনে মেঘা আটকে ওঠে। বর্ষণ আবার বলে দরজা খোলো, তা না হলে দরজা ভেঙে ভিতরে আসবো। মেঘা ভয়ে দরজা খুলে দেয়, সাথে সাথে ভিতরে বর্ষণ প্রবেশ করে। এক পা করে এগোতে থাকে মেঘার দিকে। এত রাতে আপনি এখানে কেন? আর উপরে কিভাবে আসলেন? কেউ যদি দেখে ফেলতো তাহলে কি হতো? দারোয়ান আপনাকে দেখে ফেলেনি তো? মেঘার কথা শেষ হতে না হতেই বর্ষণ মেঘাকে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে এবং বুকের সাথে জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর বর্ষণ মেঘাকে বুক থেকে উঠে ওর মুখের দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে। হঠাৎ বর্ষণে কি যেন হয়, আর ধীরে ধীরে মেঘার ঠোঁট দুটো দখল করে নেয় নিজের ঠোঁটের মধ্যে। প্রায় 10 মিনিট পর মেঘাকে ছেড়ে দেয়। আর বর্ষণ বলে, আই এম সো সরি, আমি আসলে এমনটা করতে চাইনি। আমার মাথা ঠিক ছিল না মেঘা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে আমার করে পেতে চাই। চলো তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাই, যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। এটা সম্ভব না। আমি আপনার সাথে পালিয়ে যেতে পারবো না। এতে করে ভাইয়ার সম্মান নষ্ট হবে। আমি তার সন্তানের মতো, আমি কি করে এটা করতে পারি? বর্ষণ তখন মেঘাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয় আর বলে, ও তাহলে আমার কোনো দাম নেই তোমার কাছে? আমি মরি বাঁচি তাতে তোমার কিছু যায় আসে না। আমি কখন বললাম এই কথা? আমি যেমন ভাইয়াকে অসম্মান করতে পারবো না, তেমনি আপনাকে ছাড়াও থাকতে পারবো না। আমি অন্য কারোর হতে চাই না, আমি শুধু আপনার হতে চাই। একসাথে দুটো জিনিস পাওয়া যায় না, তোমাকে যে কোনো একটা পেতে হবে। আমি নয়, তোমার ভাইয়ার সম্মান। তুমি কি করবে? মেঘাকে চুপ করে থাকতে দেখে বর্ষণ বলে, আমি তোমাকে এখন এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাব, তুমি চলো আমার সাথে। এত রাতে আমি আপনার সাথে কোথায় যাব? আর কিভাবে যাব? কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পারছেন? দেখো কোনো সমস্যা নেই, তুমি যাবে কি না বলো। মেঘা চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে, না এত রাতে আমি আপনার সাথে যাব না। আমি জানতাম তুমি এটাই বলবে, আর তাই তো আমাকে এই ব্যবস্থা করতে হয়েছে। বলে একটা রুমাল মেঘার নাকে চেপে ধরে, সাথে সাথে মেঘা অজ্ঞান হয়ে যায়। বর্ষণ মেঘাকে নিয়ে নিচে চলে আসে। নিচ থেকেই মই ধরেছিল ওর 2 ফ্রেন্ড। নিচে আসা মাত্রই বর্ষণ বলে, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে। এই কথা বলে সে মেঘাকে নিয়ে গাড়ির পিছনে উঠে বসে। বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে থামে একটি নির্জন বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে মেঘাকে পাজকোলা তুলে নিয়ে ভিতরে চলে যায় বর্ষণ। একটা রুমের মধ্যে মেঘা শুয়ে আছে। বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এবং সে দেখে সে একটা রুমের মধ্যে শোয়া থেকে উঠে বসে পড়ে আর ভাবতে থাকে এটা কোন জায়গা, সে এখানে কিভাবে এলো। তখনই মনে পড়ে সে বর্ষণের সাথে কথা বলছিল আর বর্ষণ তার মুখে কি যেন একটা চেপে ধরে। তাহলে তাকে এই নির্জন বাড়িতে নিয়ে এসেছে বর্ষণ কোথায়? ভবনের মাঝে বর্ষণ রুমে প্রবেশ করে এবং মেঘাকে বলে, উঠে গেছো? ঠিক আছে, উঠে বসো। মেঘা তখন বর্ষণের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? বলে তোমাকে বিয়ে করব সেই জন্য। মেঘা অবাক হয়ে বলে বসে, আমি আপনাকে বিয়ে করব না। আমাকে বিয়ে করবে না মানে তো কাকে বিয়ে করবে?
ওই আয়ানকে, আই উইল কিল হিম। এর মধ্যে রুমে প্রবেশ করে একজন মহিলা, তার হাতে একটা লাল টুকটুকে শাড়ি। এটাকে বর্ষণের হাতে দিয়েই সাথে সাথে সে বাইরে চলে যায়। বর্ষণ শাড়ি নিয়ে মেঘার দিকে বাড়িয়ে দেয় এবং বলে, এটা পরে নাও। মেঘা তো অবাক হয়ে যায়, কিসের শাড়ি? এত রাতে সে শাড়ি কেন পরবে? মেঘা তখন ফুঁসে ওঠে। এই আপনি কি পাগল হয়ে গেছেন? এত রাতে আমাকে শাড়ি কেন পরতে বলছেন? পারবো না আমি এই শাড়ি। ঠিক আছে, পড়তে হবে না। তুমি যদি চাও এই 3 পিস পরেই তোমার বিয়ে হবে তবে তাই আছে। ঠিক আছে, এখন যেন আমাকে আবার বলো না যে বিয়ের দিন আমি তোমাকে কোনো লাল শাড়ি পরতে দেইনি। কি বলছেন আপনি? এত রাতে বিয়ে কার? তার আগে বলুন আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? আমি বাড়ি যাব। বাড়িতে নিয়ে যাব জানু, আগে তোমার আমার বিয়েটা হয়ে যাক, তারপর তোমাকে বাড়িতে দিয়ে আসবো। ভয় পেও না, আজ রাতে আমার কাছে তোমাকে রেখে দিব না। জাস্ট শুধু বিয়েটা করব এখন। বাসরটা না হয় তোমাকে সবার সামনে দিয়ে নিয়ে গিয়ে করব। আপাতত যেটা আগে দরকার সেটা তো করে নেই। বলে হাত ধরে নিয়ে যেতে থাকে মেঘা। জোরজোরি করতে চাইলে বর্ষণ বলে ওঠে, যদি কোনো রকম কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করো তবে আমি এখানে নিজেকে গুলি করে দিব। তারপর চলে যেও আমার লাশের উপর দিয়ে। মেঘা বর্ষণের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। বসন্ত তখন তাকে নিয়ে একটা খোলা ড্রয়িং রুমে নিয়ে আসে। সেখানে আগে থেকেই বসেছিল বর্ষণের 2 বন্ধু আর এক কাজী। বর্ষণ এসে বসে পড়ে। বর্ষণের বন্ধু বলে ওঠে, ভাবি শাড়ি পরে নাও, এইভাবে বিয়ে করবিস বর্ষণ? শাড়ি পরতে হবে না, আগে বিয়েটা হয়ে নিক। কাজী সাহেব সব রেডি তো? আপনি শুরু করেন। কাজী সাহেব বর্ষণের মুখের দিকে তাকিয়ে বলে যে বাবা সব রেডি আছে। এদিকে মেঘা মুখ ভার করে বসে থাকে। কাজী সাহেব যখন মেঘাকে কবুল বলতে বলে তখন মেঘা চুপ করে বসে থাকে। মেঘার হাত চেপে ধরে বলে, তুমি কবুল বলবে না আমি? কাজী ফট করে বলে ওঠে, মাইয়ার কি বিয়াতে কোনো মত নাই? জোর কইরা বিয়া করতেছেন। পাশ থেকে বর্ষণের বন্ধু বলে ওঠে, আপনার এত কিছু চাইয়া লাভ আছে? আপনার কাম করেন, বিয়ে পড়াতে আইছেন, বিয়ে পড়ান। কাজী তখন ভয় আর কথা বলে না। এদিকে বর্ষণ এক হাত চেপে ধরে বলে ওঠে, তুমি ভয় পেও না, আমি আছি তো। আমি সব কিছু ঠিক করে দিব। তোমার ভাবি তোমাকে যাতে ভুল না বুঝে আমি সেই ব্যবস্থা করব। এভাবে চুপ থেকো না প্লিজ, কবুল বলো। মেঘা তখন ধীর সুরে বলে কবুল। অমনি সবাই বলে ওঠে আলহামদুলিল্লাহ। বর্ষণ আর মেঘার বিয়েটা হয়ে যায়। সবাই যখন চলে যায় বর্ষণকে জড়িয়ে ধরে বলে, আজ থেকে তুমি আমার, শুধুই আমার। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। একমাত্র এই কবুল বলার জোরে আমি পৃথিবীর সাথে লড়ে যাব তোমার জন্য। বলে মেঘার কপালে একটা চুমু এঁকে দেয় আর বলে, চলো তোমাকে বাসায় ফিরিয়ে দিয়ে আসি। মেঘা অবাক হয়ে বর্ষণের মুখের দিকে তাকিয়ে থাকে। এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? বাসায় যাওয়ার ইচ্ছে নেই নাকি? আমার সাথে বাসর করার ইচ্ছা আছে। তুমি চাইলে আমার কোনো অমত নেই, আমি রাজি আছি। মেঘা তখন বর্ষণকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, আমার তো যে কোনো কাজ নেই, পাজি লোক একটা, চলুন। সেই রাতে বর্ষণ মেঘাকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়িতে চলে যায়। পরদিন মেঘা ঘরে বসে আছে। এমন সময় মেঘার ভাবি ঘরে প্রবেশ করে এবং মেঘার হাতে সুন্দর একটি শাড়ি দিয়ে বলে, মেঘা দেখ তো শাড়িটা সুন্দর না আজ? এই শাড়িটা তুমি পরবে, এই শাড়িটাতে তোমাকে পরীর মতো লাগবে। আমি শাড়ি পরবো না। আমি বলেছিলাম এই বিয়ে আমি করবো না। তোমরা আমাকে জোর করছো কেন? আমার কথার কোনো মূল্য নেই তোমাদের কাছে? ছোটবেলা থেকে আমাকে পেলে বড় করেছো, তাই তোমরা যা বলবে তাই শুনতে হবে। আমার ইচ্ছার কোনো মূল্য নেই তোমাদের কাছে? মেঘার ভাবি কি করবে বুঝতে পারছে না। একদিকে তার স্বামীর আদেশ, অন্যদিকে মেঘার জন্য তার ভীষণ খারাপ লাগছে। সে বলে ওঠে, মেঘা তুই শুধু আজকের জন্য মেহমানদের সামনে যা, আমি তোর ভাইয়াকে বোঝাবো। আজ আমি ওনার সামনে গেলে তো ওনারা আমাকে আংটি পরিয়ে দেবে, আর ওই আংটি আমি পরতে পারবো না, তাই আমি এখানে যাব না। তুই যদি আজ ওদের সামনে না যাস, তোর ভাইয়ের মান সম্মান সব ধুলো মিশে যাবে। তোর ভাইয়া ভীষণ কষ্ট পাবে, আর আংটি পরালে তো আর বিয়ে হয়ে যায় না। তুই একটু বোঝার চেষ্টা কর। মেঘা তখন আর কিছু বলে না, মনে মনে ভাবতে থাকে কালকে রাতের কথা। সে তো বিবাহিত, অন্য কারোর বউ শব্দটা শুনতেই যেন তার শরীরে একটা শিহরণ তৈরি হয়। কি করবে সে? অমনি বর্ষণের মেসেজ আসে, তুমি রেডি হয়ে ওদের সামনে যাও, তারপরে যা হবার তা হবে। মেঘা মেসেজটা পড়ে রেডি হয়ে নেয় এবং মেহমানের সামনে চলে আসে ওর ভাবির সাথে। মেঘাকে আসতে দেখে আয়নে যেন চোখের পলক পড়ে না, হা হয়ে তাকিয়ে থাকে মেঘার দিকে, যেন একটা পরীর মতো লাগছে। আয়নের লোভাতুর দৃষ্টি হা হয়ে তাকিয়ে থাকে
মেঘার দিকে। মেঘার কাছে এগিয়ে এসে গালে হাত দিয়ে বলতে থাকে, মাশাল্লাহ আমার লক্ষ্মী বৌমা, তোমাকে খুব সুন্দর লাগছে। লাগবে না, লাগে একজন যে মামনি। এভাবে অনেক কথা হয়, তারপর আসে আংটি পরানোর পালা। ঠিক তখনই আগমন ঘটে বর্ষণের। ওকে দেখে সবাই হতবাক হয়ে যায়। এনা চৌধুরী তো মোটেই খুশি হয় না। নীলিমা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বোঝাতে থাকে। জুলি তো মিটি মিটি হাসতে থাকে। বর্ষণকে দেখে মনে মনে মেঘা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এনা চৌধুরী বলে ওঠে, কি ব্যাপার বর্ষণ, তোমার নাকি কাজ আছে, তুমি আসতে পারবে না? এখন কি তোমার কাজ শেষ হয়ে গেল? কি রে বর্ষণ, শুনেছিলাম তুই আসবি না, তা আমাদের সাথে নাই, এখন এখানে এভাবে হাজির হলি কেন? বর্ষণের উপস্থিতিটা যেন এখানে সবার মনে একটা বিষের মতো মনে হচ্ছিল। ওকে এখানে সহ্য করাটা যেন অসহ্য হয়ে উঠেছিল কয়েকজনের জন্য। তাই তড়িঘড়ি করে আংটি পরানোর কাজ শুরু করে দেয়। মেঘ আর ভাবি এসে মেঘার কাছে এসে বসে। এনা চৌধুরী একটা আংটি নিয়ে আয়নের হাতে দিয়ে বলে, এটা মেঘাকে পরিয়ে দাও। আইন তড়িঘড়ি করে আংটিটা হাতে নিয়ে মেঘার দিকে হাত বাড়িয়ে পড়তে যাবে। ঠিক তখনই বাইরে বিকট একটা কিসের শব্দ হয়, আর সাথে সাথে আয়নের হাত থেকে আংটিটা পড়ে যায়। ঠিক ওই মুহূর্তেই বসন্ত সবার চোখের আড়ালে আংটিটা বদল করে দেয়। এনা চৌধুরী বলে ওঠে, এটা কিসের শব্দ? তখনই দারুণ এসে বলে, গেটের সামনে একটা গাড়ির টায়ার বাস্ট হয়েছে। এটা তারই শব্দ ছিল। আংটি পর্ব শেষ হয়ে যায়। পরের দিন বাড়ির ছাদে মুখোমুখি দাঁড়িয়ে আয়ন বর্ষণ। শোন বর্ষণ, নিজেকে খুব চালাক ভাবিস না। তুই মনে করিস না আমি কিছুই বুঝতে পারি না। যদি এটা মনে করে থাকিস তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। তোর কি মনে হয় তোর আর মেঘার কাহিনী আমি কিছুই জানি না? খুব ভালো কথা। তাহলে তো কষ্ট করে আর তোকে কিছু বলতেই হলো না। এত কিছু জানার পরেও তাহলে কেন মেঘের পিছনে পড়ে আছিস? সরে যা। আর তা না হলে কি করবি তুই? তোর তো সবসময় অভ্যাস আমার জিনিসের উপর ভাগ বসানো। আমি কখনোই তোর জিনিসের উপর ভাগ বসাই না, বরং উল্টা তুই আমার সব কিছুর উপর ভাগ বসাতে আসিস। আর রইল মেঘার কথা, ও কোনো জিনিস নয়, ও আমার নিজস্ব সম্পত্তি। ওর উপরের দখলদারি আমি কখনোই বরদাস্ত করব না। আয়ন একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে ওঠে, একটু গুছিয়ে বলতো, তোর কথা ঠিক বুঝলাম না। মেঘা তোর নিজস্ব সম্পত্তি, ভালোবাসেই যে নিজস্ব সম্পত্তি হয়ে যায় নাকি? তাছাড়া এই কথা এখন তোর মুখে মানায় না, কারণ মেঘার আঙ্গুলে আমার নামের আংটি। তাই যদি চাই আমি এটা বলতে পারি। বসন মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে বলতে থাকে, ব্রো, তুমি যদি থাকো ডালের মধ্যে তাহলে আমি থাকি পাতার শিরায়। আমি তোমার মতো সস্তা মাইন্ড নিয়ে চলাফেরা করি না। আমার প্ল্যান হলো মাস্টার মাইন্ড। শোনো আয়ান, ওটা তোর নামের আংটি ছিল না, ওটা আমার দেওয়া আংটি। তুই কি বলতে চাস? তোর আংটি মানে কি? আমি নিজে ওটা পরিয়েছি। তুই তো আমার কাজটা সহজ করে দিয়েছিস। শোন তাহলে, আমি ওখানে এমনি এমনি যাইনি। তুই যখন মেঘাকে আংটি পরাতে যাচ্ছিলি ঠিক তখনই যে শব্দটা হয় ওটা আমারই সেট করা ছিল। আর ওই শব্দে তোর হাত থেকে আংটিটা পড়ে যায়, আর ঠিক তখনই আমি ওটাকে বদলে ফেলি। আর তুই তখন তোরটা রেখে আমার দিয়ে আংটিটা মেঘাকে পরিয়ে দিস। ব্যাস, আমার কাজ সহজ হয়ে যায়। আর শোন, যে বিজনেস নিয়ে তোদের এত বড়াই, ওটা শুধু তোদের একার নয়, ওটাতে আমার বাবারও শেয়ার আছে। তাই কাল থেকে আমিও বিজনেসে জয়েন করছি। সো মাইন্ড ইট। এবার সবার তিরিং বিরিং সব কিছু ধরা পড়বে। একথা বলে বসন্ত ছাদ থেকে নেমে যায়। এদিকে আয়ন ভাবতে থাকে, সত্যি তো, বসন্ত যদি ওদের বিজনেসে চলে আসে তাহলে তো ওর বাবার সব কুকর্ম ধরা পড়ে যাবে। আর ও নিজে যে বিজনেসের নাম করে লাখ লাখ টাকা ছড়াচ্ছে তাও ফাঁস হয়ে যাবে। প্রতিদিন বারে মদ খাওয়া, মেয়ে নিয়ে ফুর্তি করা, এগুলো আয়নের জন্য পান্তা ভাতের মতো। সে বিদেশে থাকাকালীন থেকেই এসব অপকর্মের সাথে জড়িত হয়ে যায়। পরে দেশে আসার পর যখন তার বাবা মায়ের চোখে এগুলো পড়ে, তখন তারা এগুলো থেকে ফেরানোর বদলে আরও আশকারা দেয়। এগুলো সব ফাঁস হয়ে গেলে এতে করে আরও বিপদে পড়ে যেতে পারে আয়ান। তাই সে ছক কষতে থাকে কীভাবে তার এই অপকর্ম ফাঁস না হয় এবং তার হাত থেকে রাজকন্যা আর রাজত্ব দুটোই হাতছাড়া না হয়। আয়ানের মুখে সব কথা শুনে রাগে ফুঁসে উঠে ফুলদানিটা আছাড় দিয়ে ভেঙে ফেলে আর বলতে থাকে, ওই পুচকে বর্ষণ এত বড় সাহস, সে হুমকি দিয়ে যায় আমাদের সব কিছু ফাঁস করে দেয়ার।
আমার এত কষ্টে করে গড়ে তোলা সব কিছু প্ল্যান এত সহজেই ভেস্তে দিবে ওই ছেলে। আর এটা আমি চেয়ে চেয়ে দেখবো? এটা কিছুতেই হতে পারে না। এই কথা বলে দুই মা ছেলে প্ল্যান করতে থাকে কিভাবে সব কিছু থেকে বর্ষণকে দূরে রাখা যায়। সবাই ড্রয়িং রুমে বসে আছে। ঠিক ওই সময় বর্ষণ নিচে আসে এবং তার বাবা আশিক সাহেবকে বলেন, বাবা, আজ থেকে আমি তোমার বিজনেস সামলাবো এবং আজই আমি তোমার বিজনেসে জয়েন করব। কথাটা শোনা মাত্রই সবাই যেন 440 ভোল্টের ধাক্কা খায়। বিশেষ করে আসিফ সাহেব আর এনা চৌধুরী ভিতর ভিতর রেগে পোম হয়ে যায় এবং বলে, আয়ান তো বিজনেস সামলাচ্ছে, এতদিন যখন বিজনেসে আসো নাই, হঠাৎ করে এখন তোমার বিজনেসে আসতে ইচ্ছে করলো কেন? বড় পাপা, সময় আর মানুষ সবসময় একরকম থাকে না। কখন মানুষ চেঞ্জ হয়ে যায় বলা যায়। এতদিন আমি ছন্নছাড়া ছিলাম, বাট এখন বুঝতে পেরেছি আমারও আজানের মতো বাবার সাহায্য করা প্রয়োজন। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, যত যাই হোক আমি বাবাকে আর কষ্ট করতে দিব না। তাই তো বিজনেসে জয়েন হওয়া। কেন বড় পাপা, আমি বিজনেসে জয়েন হলে কোনো প্রবলেম? কোন প্রবলেমের কথা বলছো? প্রবলেম তো কিছু হওয়ারই কথা। কিছুদিন আগেই তো আয়ানকে সবার সাথে পরিচয় করে দেয়া হলো, বিজনেসের সমস্ত দায়িত্ব ওর হাতে দেয়া হলো। তখন তো কিছু বললো নাই, এখন তুমি হঠাৎ করে বিজনেস আসতে চাচ্ছ? বড় আম্মু, এখানে তো আমি কোনো সমস্যা দেখছি না। আয়ানও থাকবে, আমি শুধু আমার বাবার শেয়ারের টুকুতে জয়েন করব। সমস্তটা তো আমি চাচ্ছি না। ভাইয়া, বর্ষণ ঠিকই বলেছে। আমার শেয়ারে আমি তেমনভাবে সামলাতে পারছি না, তাই বলছিলাম বর্ষণ সাথে থাকলে আমার জন্য সুবিধা হয়। এতদিন ও যেতে চায়নি, এখন যখন নিজে থেকে যেতে চাচ্ছে তার তো কোনো সমস্যা কোথায়? আর আয়ান তো আছে, দুই ভাই মিলে যদি আমাদের বিজনেসে সামলায় তো আমাদের জন্যই তো সুবিধা। আমাদের দুজনের বয়স হচ্ছে, আমরা না হয় একটু রেস্ট নিলাম। অনেক পরেও আটকানো যায় না বর্ষণকে। পরের দিন অফিস সবাই বসে আছে। এমন সময় আগমন ঘটে বর্ষণের। পুরো ফুল অফিসিয়ালি গেট আপ, যেন সে একজন পারফেক্ট বিজনেসম্যান। অফিসের সবাই বর্ষণকে দেখে হা হয়ে তাকিয়ে আছে, বিশেষ করে মেয়েগুলো যেন কিলে খাবে। একজন আরেকজনকে বলে উঠছে, এটা আর যে না, ওয়াও, অমনি আমাদের আশিক সাহেব বলে। অফিসের সবার সাথে বর্ষণের পরিচয় করিয়ে দেয় এবং বলে, আজ থেকে আশিক সাহেবের সমস্ত কাজকর্ম বর্ষণ দেখাশোনা করবে। এতে করে ম্যানেজার থেকে শুরু করে সবাই বেশ খুশি হয়। হ্যালো বৌরানী, কি করছো তুমি? আমাকে কি ভুলে গেলে নাকি? হঠাৎ এমন ডাক শুনে শিউরে ওঠে মেঘার সমস্ত শরীর। আপনাকে কি ভোলা যায়? হঠাৎ এ কথা কেন জিজ্ঞেস করছেন? না, কেউ তো আর তার স্বামীর খোঁজ খবর নিচ্ছে না। তার স্বামী কি করছে না করছে সেটা তো কেউ জানতেও চাইছে না। তাই ভাবলাম ভুলে গেছো নাকি। বলতে থাকে খুব খুব মনে পড়ছে, মন চাইছে এখুড়ি উড়ে চলে আসি, কিন্তু আমার স্বামী তো সে উপায় রাখেনি, কারণ সে আমাকে এমনভাবে বিয়ে করেছে যে আমি কারোর সামনে বলতেও পারছি না উনি আমার স্বামী। ওকে বেবি, বি রেডি। এবার তোমাকে সবার সামনে দিয়ে আমার বউ পরিচয় নিয়ে আসবো, তখন দেখি কতটা বলতে পারো। আসিফ সাহেবকে বলতে থাকে, তুমি এইভাবে মুখ বন্ধ করে থাকবে? কিছু তো একটা করো। এইভাবে সব কিছু হাতছাড়া হতে পারে না। তোমার ভাইয়ের ছেলে খুব মাস্টার মাইন্ডের। সেই যদি তোমার সমস্ত কিছু জেনে ফেলে তাহলে তোমাকে নির্ঘাত জেলে পাঠাবে, আর আমার ছেলেটাকেও ছাড়বে না। আমি অত সহজে সব কিছু শেষ হতে দেখতে পারবো না। হয় তুমি কিছু করো, নয়তো আমাকে করতে দাও। তোমার ভাইয়ের ছেলেটা হয়েছে ঠিক তার মায়ের মতো, চুপে চুপে শয়তান, নীরব থাকে, কিন্তু ভিতরে ভিতরে গুটি চালে। দেখলে তো ঠিক টাইম মতো কিভাবে বিজনেসে এন্ট্রি নিল। আহা এনা, তুমি নীলিমাকে কেন যে সাহায্য করতে পারো না এটাই বুঝি না। নীলিমা খুব ভালো মেয়ে। ও আচ্ছা, তো ছোট ভাইয়ের বইয়ের প্রতি খুব দরদ উঠলো মনে হয়। তোমার মনে আবার কি চলছে? ছি এনা, তোমার মনের মধ্যে সারাক্ষণ নেগেটিভ চিন্তা ঘুরপাক খায়, মুখে যা আসে তাই বলো। তোমাদের বাপ ছেলে দুজনের কাউকেই আমি বিশ্বাস করি না, কারণ তোমরা কখনো এক নারীতে আসক্ত হতে পারো না। তোমাদের তো হাজারটা চাই, আমি বলাতে দোষ কি? আমাদের বলছো কেন? নিজের দিকেও তাকাও। তাছাড়া তোমার ভাইয়ের ছেলে আকাশ, সেই বা কম কিসের? সে তো এক ধাপ এগিয়ে।
যাই হোক এসব বাদ দাও, এখন রাজকন্যার রাজ্য কত তাড়াতাড়ি হাসিল করা যায় সেটার ব্যবস্থা করতে হবে। বিয়েটা হয়ে গেলে কোনো রকমে মেঘার ভাই ভাবিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলেই রাজত্ব আমাদের, তখন ওই মেয়ে থাকলে থাকবে, না থাকলে নাই। যাই হোক, এতক্ষণ একটা কাজের কথা বলেছ, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলো। আগামী শুক্রবার ওর বিয়ের তারিখ ঠিক করেছে। আয়ান জরুরি কাজে দেশের বাইরে যাবে, তাই ওরা চায় বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে, যেন মেঘাকে নিয়ে একসাথে যেতে পারে। এতে করে ওদের হানিমুনটাও হয়ে যাবে। তাই আয়ানের বাবা মা বলছিল বিয়েটা তাড়াতাড়ি হলে ওনাদের জন্য একটু সুবিধা হয়। ওরা এত তাড়াতাড়ি করতে চাইছে কেন? আমার কেমন কেমন যেন লাগছে। এর মধ্যে কোনো ঘাপলা নেই তো? তো করতে পারে না। আমার মনে হয় মেঘা আয়নকে সহ্য করতে পারে না। আমি তো ওকে ঠিকমতো আয়নের সাথে কথাটাও বলতে দেখি নাই। ওই বর্ষণের ভূত ওর মাথা থেকে নামাতে বলো। আংটি বদল হয়ে গেছে, এখন যেন এইসব আর না শুনি। ও এখন আয়ানের বাগদত্তা। তাছাড়া আমি এনা ভাবি আর আসিফ ভাইয়ের কাছে শুনলাম ওই ছেলে খুবই খারাপ, মারামারি, গুন্ডামি, বদনেশা সমস্ত কিছু করে বেড়ায়। ওর মতো একটা ছেলের কাছে কখনোই আমি আমার বোনকে দিব না। তাই ওকে বল বিয়ের জন্য প্রস্তুত হতে। বর্ষণের কাছে ফোন দেয় ভাইয়া। আমার সাথে খুব জোর জবরদস্তি শুরু করেছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ, আমাকে বিয়ের জন্য প্রস্তুত হতে হবে বলল। এখন আমি কি করব? তোমার ভাইয়া ভাবি যা বলে তাই শোনো, ওনাদের কথায় রাজি হয়ে যাও। আপনি তো খুব বাজে লোক। সেদিন নিজেই তুলে নিয়ে বিয়ে করে ফেললেন, আর এখন বলছেন ভাইয়া ভাবির কথায় রাজি হয়ে যেতে। আপনার মতো খারাপ লোক একটাও দেখিনি। শেষে কিনা নিজের বউকে অন্যের বউ হতে বলছেন। হ্যাঁ বলছি, তবে নিজের বউকে অন্যের বউ হতে বলি নাই। শুধু বলেছি বিয়েতে রাজি হওয়ার জন্য বাকি যা করার দরকার আমি নিজেই করব। তুমি শুধু রাজি হয়ে বউ সাজো। এদিকে ঝুলিয়ে সে বর্ষণকে বলতে থাকে, ভাইয়া এসব কি হচ্ছে? তুমি কিছু করছো না কেন? আগামী শুক্রবার বিয়ে আর তুমি চুপচাপ আছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেঘাও আমাকে কিছু বলছে না, তোমরা দুজনেই চুপচাপ। কাহিনীটা কি ভাইয়া? কোনো কাহিনী নেই, তোরা শুধু চুপচাপ সব কিছু দেখে যা। যা কিছু হবার বিয়ের দিন হবে। আমি শুধু চুপ আছি এই কারণে। ভাইয়া আমার ভীষণ ভয় করছে, কারণ তুমি তো জানোই আমার বাবা মা এবং ভাই কতটা খারাপ। তারা যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে। আমার কিছু হবে না, আমাকে নিয়ে চিন্তা করিস না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। মেঘাকে খুব সুন্দর করে বর সাজানো হয়। কমিউনিটি সেন্টারে সবাই উপস্থিত। এরই মধ্যেই বর চলে আসে। সবাই বর আসছে বলে গেটের সামনে চলে যায়। এরই মধ্যে জুলি মেঘের কাছে আসে, মেঘাকে দেখে বলতে থাকে, মাশাআল্লাহ মেঘা, তো খুব সুন্দর দেখাচ্ছে। কারো নজর না লাগুক, বর্ষণ ভাইয়া তোকে দেখলে পাগল হয়ে যাবে। ওই নাম বলবি না। ওইটা একটা ফাজিল মানুষ। সে কিনা আমাকে অন্যের বউর সাথে বলে নিজে গায়েব হয়ে গেছে। তার কোনো পাত্তা নেই, ফোনটাও বন্ধ, আমার সাথে যোগাযোগটাও করলো না। মেঘের কথা শুনে জুলি মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, তোমাকে ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার জন্যই ভাই চুপচাপ আছে। এটা তোর জন্য একটা সারপ্রাইজ। আয়ন বর বেশে ভিতরে ঢুকে, সাথে তার বাবা মা এবং অন্যান্য লোকজন। কমিউনিটি সেন্টার ভরপুর, আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এরই মধ্যে মেঘাকে নিয়ে আসতে থাকে জুলি আর মেয়েরা সবাই। মেঘাকে আসতে দেখে আয়ন যেন ভিমড়ি খাওয়ার মতো অবস্থায়। এজন্য এক টানা কাটা পরি নেমে আসছে। এই মেয়েকে যে করেই হোক তার করে নিতেই হবে, যে কিছুর বিনিময়ে হোক। এই মেয়েকে তার হাতছাড়া করা যাবে না। আর ওই বর্ষণ প্রয়োজনে তাকে পৃথিবী থেকে সরাতেও আইন দ্বিধাবোধ করবে না। তবু এই মেয়েকে তার চাই। এই তো আর মাত্র কিছুক্ষণ সময় পরই তার নামের হয়ে যাবে বর্ষণের এই মেঘা। তুই চেয়েও কিছুই করতে পারবি না বর্ষণ। তুই তো এখন আমাদের জালে আটকা পড়ে আসিস। আগে তো তুই তোর নিজেকে বাঁচা, তারপর আসিস আমার কাছ থেকে মেঘাকে কেড়ে নিতে। তোর তো নিজের বাঁচার সম্ভাবনাটাই কম, সেখানে তুই অন্যজনকে কি করে বাঁচাবি আমার হাত থেকে? এর মধ্যে মেঘাকে এনে আইনের পাশে বসানো হয়। আইনের বাবা মেঘার ভাইকে তাড়া দিতে থাকে বিয়েটা তাড়াতাড়ি পড়ানোর জন্য। এর মধ্যে কাজী সাহেব চলে আসে এবং সব কিছু রেডি করে ফেলে। এই সময় মেঘা খুব অস্থির হতে থাকে। সে শুধু চারিদিকে তাকাতে থাকে, কোথাও বর্ষণকে দেখতে পায় না। ভাইয়া তুমি কোথায়? এখানে যে সব শেষ হয়ে যাচ্ছে। তুমি তো বলেছিলে তুমি সব কিছু বন্ধ করবে, এই বিয়েটা হতে দিবে না। কিন্তু কোথায় তুমি? তাড়াতাড়ি আসো।
কাজী সাহেব বিয়ে শুরু করে দেয়। এক পর্যায়ে আইন কবুল বলার পর যখন মেঘাকে কবুল বলতে বলা হয়, মেঘা চুপ করে থাকে। তখন মেঘার ভাবি বলে, মেঘা বল। মেঘা তাও চুপ করে থাকে। হঠাৎ করে একটা শব্দ হয় আর হুড়মুড় করে ভেতরে প্রবেশ করে পুলিশ, সাথে বর্ষণ। পুলিশকে দেখে সবাই বলাবলি করতে থাকে, বিয়ে বাড়িতে পুলিশ কেন? মেঘার ভাই সামনে এগিয়ে আসে এবং অফিসারকে জিজ্ঞেস করে, কে ব্যাপার, আপনারা এখানে কেন? আপনার এখানে কিছু ক্রিমিনাল আছে, আমরা তাদের ধরে নিতে এসেছি। আমার বিয়ের অনুষ্ঠানে ক্রিমিনাল থাকবে কেন? আমি নিজেকে কোনো ক্রিমিনাল যে ওদের দাওয়াত করে নিয়ে আসবো? আপনি উত্তেজিত হবেন না, আমরা সমস্ত প্রমাণাদি সহ এখানে এসেছি। আপনি কোনো ক্রিমিনাল দাওয়াত করেননি। ক্রিমিনালরা সেদেই আপনার অনুষ্ঠানে এসেছে, বরং আপনার খুবই ঘনিষ্ঠ আত্মীয় হবে। সব যেন মেঘার ভাইয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে। উনি কি বলে আমার ঘনিষ্ঠ আত্মীয়, তাও কিনা ক্রিমিনাল? কি করে সম্ভব? তাও সে পুলিশকে জিজ্ঞেস করে, আপনাদের সাথে এ ছেলে কি করছে? সে নিজে তো একটা ক্রিমিনাল, তাকে কেন আপনাদের সাথে নিয়ে এসেছেন? আপনি কাকে কি বলছেন বুঝে বলেন তো। উনি কে ক্রিমিনাল হতে যাবে? উনি হচ্ছে সিআইডি অফিসার বর্ষণ চৌধুরী। উনি এতদিন গোপনে সমস্ত কর্মকাজ করছে। এই কথা শুনে যেন সবাই আকাশ থেকে পড়ে। আর যে বর্ষণ, অর্থাৎ এই বর্ষণ সিআইডি অফিসার, তাহলে যে সে এতদিন বাউন্ডেলে চলাফেরা করেছে, এটা কি সবই ছিল তার একটা লেবাস? ছেলের মুখের দিকে তাকিয়ে একটা হাসি দেয় এবং কাছে এসে ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাবা, তোর শরীরের এই অবস্থা কেন? তুই আঘাত পেয়েছিস কিভাবে? তোর কপালে রক্ত, হাতে ব্যান্ডেজ, কি হয়েছে তোর? বর্ষণ, তুই কত বড় হারামি! নিজেকে আড়াল রেখে এইভাবে গেম খেললি, আর এত কিছুর পরে তুই সারা পেলে কিভাবে? আসিফ সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার কোনো কাজ কখনোই ঠিকমতো হয় না। তোমাকে বলেছিলাম ভালো মতো লোকজন ঠিক করতে। তুমি কেমন লোক ঠিক করেছিলে যে তোমার ভাইয়ের ছেলে সেখান থেকে বেঁচে ফিরে এলো? তোমার দ্বারা কখনোই কোনো কিছু ঠিকমতো হয়নি। আয়নার তার মায়ের কথা শুনে মেঘ আর ভাই ভাবি হতভম্ব হয়ে ওনাদের মুখের দিকে তাকিয়ে থাকে। এসব কি বলছে? তাহলে কি পুলিশ যা বললো তাই সত্যি? বর্ষণ এবার সবার সামনে এসে সব কিছু বলে দেয়, কিভাবে কি হয়েছিল, আর আয়ান তার বাবা মা কিভাবে কি জন্য মেঘাকে বিয়ে করাচ্ছিল, এবং বর্ষণকে কিভাবে গুন্ডা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আর সেদিনের বলা এনার চৌধুরী ভিডিও রেকর্ডার ছেড়ে দেয়, যে মেঘাকে বিয়ের পর তার ভাইয়া ভাবিকে মেরে ফেলে কিভাবে তার সম্পত্তি দখল করবে। সব কিছু দেখে যেন সবে আকাশ থেকে পড়ে। মেঘার ভাইয়া অনুতপ্ত হয়ে বর্ষণের বাবা আশিক সাহেবের হাত ধরে বলে ওঠে, আমি সত্যিই খুব দুঃখিত। আমি ওনাদের এত সব প্ল্যান বুঝতে পারি নাই, আমায় ক্ষমা করুন। তুই সাবধানে থাকিস। পৃথিবীতে চলতে হলে চোখ কান খোলা রেখে চলতে হয়। অপরজন যদি কিছু বলে সেটাকে পরখ করে দেখতে হয়। কারো কথায় কখনোই নিজের ভাবনা চিন্তাকে বন্ধ করে দিতে নেই। পাশের জন সবসময় সঠিক বলবে এটা ঠিক না। নিজেকেও বিবেক দিয়ে যাচাই করতে হয়, কিন্তু আমরা অনেকেই তা করি না। অন্ধের মতো আমার পাশের জনকে বিশ্বাস করে অনেক সময় এমন কোনো কাজ করে ফেলি যেটা আমাদের জীবনের জন্য খুবই মারাত্মক। পুলিশ আয়নার তার বাবা মাকে নিয়ে যেতে নিলে জুলি তাদের সামনে আসে এবং বলে, তোমরা আমাকে জন্ম দিয়েছ, কিন্তু কখনোই আমি তোমাদের পছন্দ করি না। কিন্তু কখনোই আমি তোমাদের পছন্দ কেন করি না জানো তো? এই যে তোমাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে। আমি কখনোই ভাবিনি তোমরা আমার বাবা মা, ছোট আম্মু আর বর্ষণ ভাইয়া আমার সব কিছু। ছোট চাচ্ছু আমার বাবার মতো। আমি তোমাদের ঘৃণা করি, কখনোই আমি তোমাদের ক্ষমা করব না। পুলিশ অফিসার ওনাদের নিয়ে যান। মেঘের ভাইয়া আর ভাবি তখন বর্ষণকে নিয়ে আসে মেঘের পাশে এবং বলে বিয়ে হবে, কিন্তু ওই মিথ্যুক আয়নের সাথে নয়, বর্ষণের সাথে। তখনই বর্ষণ হেসে দিয়ে বলে ফেলে, এই কাজটা তো আমি অনেক আগেই করে ফেলেছি। বর্ষণের কথা শুনে সবাই হতবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকে। এভাবেই বর্ষণ আর মেঘার বিয়েটা আরেকবার সম্পূর্ণ হয়ে যায়। বাসর ঘরে বসে আছে মেঘা। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে প্রবেশ করে বর্ষণ। ধীরে ধীরে খাটের কাছে এগিয়ে আসে। মেঘবতী, তুমি আমার দুইবার বিয়ে করা বউ, তাই দুইটা বাসর বাকি আমার। আর ইউ রেডি?
বাকিটুকু দর্শকরাই বুঝে নিন।